নমস্কার, আমি ভাস্কর। আপনাদের সকলকে স্বাগত জানাই সিএন লাইভে। নির্বাচন শিওরে যতই এগিয়ে আসছে ততই এ রাজ্যের রাজনীতির উত্তাপ বাড়ছে। সিএন লাইভে সেই রাজনীতির উত্তাপ আজ আরেকটু চড়েছে, তার কারণ আজ রাজ্যে ফের একবার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। কি বলেছেন তিনি যা বলেছেন তা নিয়ে কি প্রতিক্রিয়া, এই সব কিছুই নিয়েই আজকের আমাদের ডিবেট চলতে থাকবে। তবে সিএন লাইভের আজকের অনুষ্ঠানের শুরুতেই উত্তরাখণ্ডে আজ ঘটে যাওয়া যে বিপর্যয়, সেই বিপর্যয়ের পাশে সিএন রয়েছে। যারা মারা গিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছেন। যারা এখনও নিখোঁজ, আমরা আশা করব বিপর্যয় মোকাবিলা বাহিনী যেভাবে তাদের উদ্ধার কাজ চালাচ্ছে দ্রুততার সঙ্গে, তাদের অনেককেই তারা হয়তো উদ্ধার করে নিয়ে আসতে পারবেন। প্রধানমন্ত্রীর আশা এই রাজ্যে আগে থেকে নির্ধারিত ছিল, এমনটা নয় যে তিনি এই প্রথম এলেন। গত কয়েকদিন আগেই তিনি এই বঙ্গের মাটিতে পা রেখেছিলেন, তবে সেটি সম্পূর্ণরূপে ছিল একটি সরকারি অনুষ্ঠান না। সেই অনুষ্ঠান থেকে সেভাবে ঝাঁঝালো কোনো বক্তব্যের অবকাশ ঘটেনি। তাই গোটা বাংলার মানুষের কাছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক নেতা মন্ত্রী যারা রয়েছেন, তাদের প্রত্যেকের কাছেই প্রত্যাশা পূরণের জায়গাটি ছিল হলদিয়ার জনসভা। তার কারণ আসন্ন এ বাংলার বিধানসভা নির্বাচনের আগে প্রথমবার নির্বাচনী সভা না হলেও একেবারে রাজনৈতিক মঞ্চে অবতীর্ণ হতে চলেছেন নরেন্দ্র মোদী। খুব স্বাভাবিকভাবেই তিনি তার স্বভাবভঙ্গিতে তার অবস্থান ব্যাখ্যা করবেন এবং দলের হয়ে তার বক্তব্য পেশ করবেন, সেটা নির্ধারিত ছিল। হলেও তাই একেবারে ঘড়ির কাঁটা ধরেই তিনি কলকাতা বিমানবন্দর থেকে হলদিয়া হেলিপ্যাড, সেখান থেকে সভা মঞ্চে, এবং সভা মঞ্চে দাঁড়িয়ে তিনি যা বক্তব্য রাখলেন তাতে করে বলা দেওয়া যায় যে এ রাজ্যে বিজেপি নেতা কর্মী সমর্থকদের তিনি শুধু উজ্জীবিত করলেন তা নয়, তার ঠিক পাশাপাশি এ বার্তাটিও তিনি দিয়ে গেলেন যে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেল। এক প্রকার সেই প্রচারের ঘণ্টায় তিনি বোধহয় ঘণ্টা বাজিয়ে দিয়ে গেলেন। স্বাভাবিকভাবেই তার আক্রমণের মূল লক্ষ্য ছিল এ রাজ্যের সরকারে থাকা শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং তার মুখিয়া অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। যে সরকার গত 10 বছর ধরে এ বাংলায় তাদের অবস্থান জাহির করে চলেছে, যে রাজনৈতিক দলটি ফের একবার এ বাংলার মসনদ দখল করতে চাইছে, যে রাজনৈতিক দলটি তাদের সরকারকে মমতার সরকার বলে বাংলার মানুষের কাছে প্রমাণ করবার চেষ্টা করে গেছে গত 10 বছরে, 10 বছর অন্তে আরও একটি বিধানসভা নির্বাচনের প্রাক্কালে দেশের প্রধানমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়ে দিয়ে গেলেন এ বাংলায় মমতার সরকারের যে আশা বা মমতাময়ী সরকারের যে আশা নিয়ে বাংলার মানুষ পরিবর্তন ঘটিয়েছিল, আলটিমেট গত 10 বছরে মমতার সরকার তারা পায়নি, পেয়েছে নির্মমতার সরকার। কেন বললেন প্রধানমন্ত্রী এই কথা, আসুন শুনে নি একবার। लोगों ने भरोसा किया, बंगाल ममता की आस लेके जी रहा था, लेकिन 10 साल उसे निर्ममता मिली। ममता की अपेक्षा थी, निर्ममता का शिकार हो गया। लेकिन ममता सरकार के पहले साल में ही ये साफ हो गया कि बंगाल को जो मिला है वो परिवर्तन नहीं, ये तो लेफ्ट का पुनर्जीवन है, और वो भी ब्याज समेत, सूद समेत। लेफ्ट का पुनर्जीवन यानी भ्रष्टाचार का पुनर्जीवन, अपराध और अपराधियों का पुनर्जीवन, हिंसा का पुनर्जीवन, लोकतंत्र पर हमलों का पुनर्जीवन। इससे पश्चिम बंगाल में गरीबी का दायरा और बढ़ता गया। খুব স্বাভাবিকভাবেই এহেন বক্তব্যের পর রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া তৈরি হবে তা নতুন কি জানার চেষ্টা করব।
ডিবেটে ঢুকছি। আজকের এই ডিবেটে যারা এখনো পর্যন্ত আমাদের সঙ্গে রয়েছেন অতিথি হিসেবে তাদের সঙ্গে পরিচয় করে দিই। আমার একেবারে ডান দিকে রয়েছেন কংগ্রেস নেতা আশুতোষ চ্যাটার্জি, রয়েছেন আমাদের সঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক ভাস্কর সিংহ রায়। আপনাদের প্রত্যেককেই আজকে সিএন লাইভে স্বাগত জানাই। আমি সরাসরি প্রথমেই অবশ্যই ভাস্কর বাবুর কাছেই যেতে হচ্ছে, তার কারণ প্রধানমন্ত্রীর যে নিশানা, সে নিশানা যে রাজ্যের শাসক দল, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তিনি পরিষ্কার যে কথা বলছেন যে এ বাংলার যে বিকাশ, সে বিকাশ থমকে গেছে। যে বাংলা এ ভারতবর্ষের কাছে একটা উদাহরণ ছিল, যে বাংলার সব দিক থেকে আওয়াল নাম্বার অর্থাৎ 1 নম্বরে ছিল, সেই বাংলা ক্রমাগত নিচে নামতে বা অবনমন হতে হতে আজ অত্যন্ত দুর্বিষহ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এর জন্য তিনি প্রথম দায়ী করেছেন কংগ্রেসকে, কংগ্রেস ভ্রষ্টাচারকে দায়ী করেছেন, বামেদের দীর্ঘ সময় ভ্রষ্টাচারের সঙ্গে বা দুর্নীতির সঙ্গে অত্যাচারকে জুড়েছেন। আর পরিবর্তনের সময় কালকে তিনি কি বলেছেন সেটা তার বক্তব্য দিয়েই আমরা জানলাম যে বামেদের পুনর্জন্ম, অর্থাৎ ভ্রষ্টাচার আর অত্যাচারের পর হামলা, হত্যা, হিংসা এগুলো আরও বেড়েছে বলেই তিনি দাবি করছেন। কিভাবে দেখছেন ভাস্কর বাবু এই নির্মমতার ছবিকে? আমার প্রথমেই যেটা খারাপ লাগলো যে অভিযোগ বারবার তৃণমূল কংগ্রেস সহ বাকি দলেরাও করেছেন, বিজেপি বাদ দিয়ে, যে সরকারি অনুষ্ঠানকে রাজনৈতিক অনুষ্ঠানে পর্যবেসিত করার যে প্রয়াস সেটা বারবার করছেন। আজকে সরকারি অনুষ্ঠান ছিল, হলদিয়া পেট্রোকেমিক্যালের ওখানে গ্যাস প্রকল্পের উদ্বোধন ছিল, এটা সরকারি অনুষ্ঠান ছিল। সেই সরকারি তথ্যগতভাবে কোথাও একটু সমস্যা হচ্ছে আপনার, আমার মনে হয়। তার কারণ ডেফিনেটলি সরকারি অনুষ্ঠান ছিল, সেটা পৃথক। সেই সরকারি মঞ্চ থেকে তিনি কিন্তু এই বক্তব্য রাখেননি। আজ সরকারি মঞ্চের পাশাপাশি একটি জনসভাও ছিল, জনসভার মঞ্চ থেকেই কিন্তু তিনি এই বক্তব্য রেখেছেন। বলুন ভাস্কর বাবু। জানি জানি, কিন্তু সরকারি কাজেই তো আমি জানি সেটা আমি জানি সেটা। কারণ হচ্ছে উনি আমাদের দেশের পয়সায় উনি প্রধানমন্ত্রী হিসাবে সেখানে এসেছিলেন এবং তার পাশের করুন আর যাই করুন, উনার এই সফরটা সরকারি সফর ছিল। পশ্চিমবঙ্গে হলদিয়ায় উনার সফরটা সরকারি ছিল। সেই সরকারি সফরে এসে উনি রাজনৈতিক দলের অনুষ্ঠান করলেন, এটা কি কাম্য? হয়তো মঞ্চটা আলাদা ছিল, মানে হলদিয়া পেট্রোকেমিক্যালস এর সরকারের উদ্বোধনের মঞ্চটা আর উনার দলের মঞ্চটা আলাদা ছিল, সেটা জানি। কিন্তু এইটা আজকে উনার সফরটা সরকারি সফর ছিল কিনা প্রথম প্রশ্ন। যদি সরকারি সফর থাকে, সেখানে সরকারি সফরের কারণে সেখানে রাজনৈতিক সভা করা যায় কিনা, এটা দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী আজ যদি ওখানে যেতেন, তাহলে তাকে মানে এই বলা যেত যে রাজনৈতিক সফরে আসার ফলে তাকে সেখানে যুক্ত হতো। যদিও সরকারের একটা মানুষের যদি কোনো সফর থাকে, আপনি কোনো বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে অনুষ্ঠানেই যে যান, তার পাশের বাড়িতে আমন্ত্রণ করতে গ্রহণ করতে যান না। তো আজকে ওনার যদি সরকারি অনুষ্ঠান ছিল, সেখানে উনি কেন দলের অনুষ্ঠান করলেন? দলের অনুষ্ঠান করার কথা ছিল না। সুতরাং উনি প্রধানমন্ত্রী হিসেবে বিজেপির নেতাই। ভাস্কর বাবু, যে অভিযোগ আপনি করছেন সেই অভিযোগের জবাব ডেফিনেটলি করে জয়প্রকাশ বাবু আপনাকে দেবে। আমি শুধু আপনাকে এতটুকু মনে করিয়ে দিতে চাই, গত কয়েকদিন আগেই আলিপুর প্যারেড গ্রাউন্ডে কিন্তু সরকারি সভা করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে তিনি যা বলেছিলেন সবটাই কি সরকারি? কারণ বিরোধী রাজনৈতিক দলগুলো তখনও কিন্তু এই একই অভিযোগ করেছিলেন যা আজকে আপনি অভিযোগ করছেন। কি বলবেন? না, আপনি কোনো জায়গা থেকে সরকারের প্রকল্পের কথা বলতে পারেন, কিন্তু আমি বলতে চাই যে কেন্দ্রীয় সরকারের প্রোগ্রামে রাজ্যের সমালোচনা করার, একই প্রোগ্রামে এসেছেন কিসের জন্য? উনি দেশের পয়সায় এসেছেন, আমাদের ট্যাক্স পেয়ারদের টাকাতে দিল্লি থেকে এখানে এসেছেন, জেট ক্যাটাগরির নিরাপত্তা সহ উনার লোকেরা এসেছে, তারা হলদিয়া এসেছে সরকারি অনুষ্ঠানে সরকারি খরচে। সেখানে উনি পাশে একটা জনসভা করছেন, এটা আর আলিপুর প্যারেড গ্রাউন্ডে কোনো সরকারি অনুষ্ঠান থেকে কোনো নির্মমতার যে অভিযোগ তিনি তুলেছেন তার উত্তর আমি আপনার কাছ থেকে এখনো পাইনি, আমি নেব। কিন্তু আপনি যে পাল্টা প্রশ্ন তুলেছেন সরকারি মঞ্চে এসে রাজনৈতিক ভাষণ, জয়প্রকাশ দা এর উত্তর আপনাকেই দিতে হবে, বলুন।
না, ভাস্কর বাবুর একটুখানি বোঝার ভুল হয়েছে বা কুযুক্তি দিচ্ছেন, এবং এটা হচ্ছে যে প্রশ্নটা এড়িয়ে যাওয়ার জন্য বলছেন। কথাটা হচ্ছে উনি যেটা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছিলেন সেই কথাটার যৌক্তিকতা কি। উনি বললেন যে এসে সরকারি বেসরকারি এইসব কথা তুললেন। আমি মনে করে দিই কয়েকটি কথা। মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছরে প্রশাসনিক বৈঠক যতগুলো করেছেন করদাতাদের টাকায়, সেখানে সব জায়গায় রাজনৈতিক বক্তব্য রেখেছেন, আমরা সেটাকে সরিয়ে রাখছি। কিন্তু করদাতাদের টাকায় এই যে নর্থ বেঙ্গল যাচ্ছেন, সেখানে প্রশাসনিক বৈঠকও নিচ্ছেন, আবার একই সঙ্গে সভা করছেন রাজনৈতিক, সেটাতে কি অসুবিধে? সেইটা তো আমরা আগে দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় গত 10 বছর ধরে এই কাণ্ড করে গেছেন। তিনি তো সরকারি আর বেসরকারি কাজের ভেদাভেদ ভুলে গেছেন। সরকারি মঞ্চ থেকে তিনি বারবার রাজনৈতিক প্রসঙ্গ, নিজের দলের প্রসঙ্গ টেনে এনেছেন। দলের নেতাদের প্রশাসনিক বৈঠকে ডেকেছেন, আপনারা দেখিয়েছেন বারবার। দলের আলোচনা করেছেন যে তার দলের যে দায়িত্বে, তাকে বলছে তোমার কমিটিতে গন্ডগোল হচ্ছে কেন, এইটা বলছেন কোথায়? পাশে ডিএমরা বসে আছেন, চিফ সেক্রেটারি বসে আছেন। নরেন্দ্র মোদী কিন্তু আজকে দুটোর মাঝখানে একটা দেওয়াল রেখেছেন। সরকারি প্রোগ্রাম আলাদা আর রাজনৈতিক প্রোগ্রাম আলাদা। এইটা ভাস্কর বাবুরা বুঝতে পাচ্ছেন কিনা জানি বুঝতে পাচ্ছেন, কিন্তু ওই একটা ছেদ যুক্তি দিয়ে আপনার প্রশ্ন এড়াবার চেষ্টা করবেন, আমি এইটুকুনি জানি। দেখুন আপনি প্রশ্নের উত্তর পান কিনা ভাস্কর বাবু। মানে এক ভাস্করকে জিজ্ঞেস করছি, সঞ্চালক ভাস্কর হলদিয়ায় কি আলাদা মিটিং ছিল? ভাস্কর বাবুর হলদিয়ায় তো আলাদা মিটিং ছিল না। আজকে আপনি হলদিয়াতে গেলেন সরকারি কাজে, তারপরে মিটিং করলেন কি করে? হচ্ছে এর মধ্যে কোনো রকম গন্ডগোল নেই। গন্ডগোল আছে মমতা বন্দ্যোপাধ্যায়। আমি একটু আশুতোষের কাছে আসবো, জয়প্রকাশ দেব, ভাস্কর বাবু, আমি আবারও আপনাদের কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটু আশুতোষের কাছে আসবো। আশুতোষ, বিষয়টা সরকারি মঞ্চে দাঁড়িয়ে রাজনৈতিক ঘোষণা বা রাজনৈতিক বক্তব্য রাখার বিষয়টা নয়। বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে রাজ্যের যে মানুষ 2011 সালে পরিবর্তন ঘটিয়েছিলেন, যে পরিবর্তনের লক্ষ্য, আশা, প্রত্যাশা যে জায়গার উপরে দাঁড়িয়েছিল, যে একটা মমতাময়ী সরকার তৈরি হবে, রাজ্যের সাধারণ মানুষের পাশে থাকবে। প্রধানমন্ত্রী বলছেন মমতাময়ী সরকার নয়, নির্মমতার সরকার পেয়েছে রাজ্যের মানুষ। কি বলবেন? প্রথম কথা হচ্ছে, এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের জামাইয়ের নাম বিজেপি, সবাই জানে, 18টা সিট দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে, সরকারি প্রকল্প বা সরকারি অনুষ্ঠান যাই বলেন না কেন, সেটাকে রাজনীতিকরণ করার প্রশ্ন উঠছে বারে বারে। এই সংস্কৃতি তো এই রাজ্যে তৃণমূল কংগ্রেস বহুবার করেছে, এবং বিজেপিও একই কাজ করে। এটা শুধু বিজেপি পশ্চিমবঙ্গে করেনি, অন্যান্য রাজ্যে তো একই কাণ্ড ঘটায়। আর বিজেপি আর তৃণমূল একটাই দল পশ্চিমবঙ্গে, এটা আমরা জানি খুব ভালো করে। তৃতীয় কথা, হয়তো নরেন্দ্র মোদী ডক্টর বিধানচন্দ্র রায়ের নামটা শোনেননি বা ওনার ইতিহাসের সম্পর্কে উনি অবগত নন। আমি বলবো জয়প্রকাশ দাকে, নরেন্দ্র মোদীকে একটা ডক্টর বিধানচন্দ্র রায়ের উপরে বই দেবেন, উনি পড়লে একটু এডুকেশন পাবেন। কংগ্রেস কী কী করেছে উনি আরও ভালো বলতে পারবেন মঞ্চ থেকে। আমার আর একটা প্রশ্ন হচ্ছে যে উনি একটা কথা বলেছেন ভ্রষ্টাচারের কথা, আচ্ছা, আর একটা বলেছেন 10 বছরের নির্মমতা দেখেছে। আচ্ছা, আমার ওনার কাছে একটা সহজ সরল প্রশ্ন, সেটা হচ্ছে গত 10 বছর ধরে যে নির্মমতা সরকারের পার্ট যারা ছিল, মূল অংশ, যাদেরকে জয়প্রকাশ দ্বারা একসময় কংগ্রেসে ছিলেন, তারপরে বিজেপি, প্রথম ধাপের উনি জানেন ভালো করে। জয়প্রকাশ দাকে আমি বিভিন্ন সময় বলতে দেখেছি এই সব মানুষদের বিষয়ে যারা এই ভ্রষ্টাচারের সাথে জড়িত, সম্পূর্ণভাবে জড়িত, তারা আজকে বিজেপির সম্পদ। এটা কি ওনাদের ভালো লাগছে? এটা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছু বলেছেন যে যত রকমের ক্রিমিনাল, অ্যান্টি সোশ্যাল, সারদা নারদা চোরদের বিজেপি নিয়েছে, এটা সম্পর্কে উনি বলেছেন কিছু? এটা কিন্তু প্রধানমন্ত্রীর বলা উচিত ছিল। আর একটা কি বলা উচিত ছিল, যে গোধরার কাণ্ডের পরে এই রাজ্য থেকে যার নামে উনি নিন্দা করছেন, সেই মমতা ব্যানার্জি তৃণমূল সুপ্রিমোর হাত থেকে কিন্তু গোলাপ নিয়েছিলেন। এটা উনি ভুলে যান মাঝে মাঝে। কিন্তু মুশকিল হচ্ছে বিজেপি আর তৃণমূল যা যা কায়দায় এখানে সরকার চালাচ্ছে, কিন্তু তৃণমূলের জামাই বিজেপি বললেও আজ প্রধানমন্ত্রী কিন্তু এই ক্ষেত্রে আরেকটি শব্দবন্ধের প্রকাশ ঘটিয়েছেন, ম্যাচ ফিক্সিং। আমি আসবো সেই আলোচনাতেও, কিন্তু সময় বলছে একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন আপনারা। সংস্থানের জায়গাটি আরো প্রশস্ত হবে বলে তিনি দাবি করছেন, কিভাবে দেখছেন?
না দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে কেন্দ্র এবং রাজ্যে বিভিন্ন দলের সরকার থাকতেই পারে, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ভারতে এমন অনেক অঙ্গরাজ্য রয়েছে যেখানে কেন্দ্রের এক সরকার, রাজ্যের আরেক সরকার। আমি একটা উদাহরণ দেবো, আমাদের ঘরের পাশেরই একটি রাজ্য হচ্ছে উড়িষ্যা। উড়িষ্যাতে যে সরকার আছে তারা তো আর এনডিএর কোনো সরকার নয়, তারা একদম একটি আঞ্চলিক দল, তারা তাদের মতো রয়েছে। অথচ কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে উড়িষ্যার উন্নতিতে কোথাও কোনো সমস্যা হয়নি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক তিনি কখনোই একটা কেন্দ্রবিরোধী জিগির বা জেহাদ তোলেননি। তিনি জানেন যে কেন্দ্রের সঙ্গে সহযোগিতা করে আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু সবচেয়ে সমস্যা দেখা যাচ্ছে যেখানে কেন্দ্রের সঙ্গে লড়াইটাকে আপনি একটা পলিটিক্যাল এজেন্ডা করে দেন। এই পলিটিক্যাল এজেন্ডা যদি আপনি করে দেন তাহলে কিন্তু সমস্যা দেখা দেবে এবং তখন কিন্তু গোলমাল দেখা দেবে। আমি একটা উদাহরণ দিই, ধরুন ছত্তিশগড়ে কংগ্রেস সরকার রয়েছে, ছত্তিশগড়ে তো কোনো বিজেপি সরকার নেই, কিন্তু ছত্তিশগড়ে কংগ্রেস সরকার কখনোই সেখানকার মুখ্যমন্ত্রী তিনি ভুজেল বোধ হয় ওখানকার মুখ্যমন্ত্রী, তিনি একেবারে কেন্দ্র বিরোধী একেবারে জেহাদ ঘোষণা করেছেন, সেরকম তাকে করতে হয়নি, মানে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যের কোনো অসুবিধা হয়নি। কেন্দ্রে ধরুন কংগ্রেসের সঙ্গে বিজেপি সম্পর্ক একদম ভালো নয়, কারণ দুটো পরস্পর বিরোধী দল, তাদের মধ্যে সম্পর্ক অন্তত রাজনৈতিক সম্পর্ক ভালো থাকবে না, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু তাতে কংগ্রেস সরকারগুলো কেন্দ্রীয় প্রকল্প নিতে তো কোনো অসুবিধা হচ্ছে না। পশ্চিমবাংলার সমস্যাটা হচ্ছে ধরুন এখানে কিষাণ সম্মান নিধিতে এখানে কৃষকরা গত 2-2.5 বছরে 14,000 টাকা লস করলো, তাদের কিন্তু হাতে এলো না টাকাটা। তো এখানে রাজ্য যদি কৃষকদের লিস্টটা দিয়ে দিত তাহলে আজ পর্যন্ত সেই বহু হাজার কোটি টাকা আমাদের রাজ্যের অর্থনীতিতে তো ঢুকতে পারতো। এই অতি সহজ সরল অঙ্কটা কিন্তু বোঝানো যাচ্ছে না যে আমরা এখানে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছি, আপনারা কৃষক বন্ধু প্রকল্প চালু করুন, কোথাও তো কোনো আপত্তি নেই, কিন্তু কেন্দ্রের টাকাটা নিতে আপত্তি। আমি আসবো বিমলদা, এখান থেকেই প্রশ্ন একেবারে সরাসরি ভাস্করদা আপনার কাছে, যে কিসের অধিকারে কিসের জন্য আপনারা বাংলার সাধারণ মানুষকে ডিপ্রাইভ করছেন? হ্যাঁ, বাংলা সাধারণ মানুষকে ডিপ্রাইভ করার প্রশ্নই নেই। আপনারা বারবার বলছি কৃষি কর্ম না কৃষক বন্ধু, ফারাক যেটা ছিল মানে কতটা জমি থাকবে, বাংলায় জমির পরিমাণটা অনেক কম, সেই অনুযায়ী এখানে কৃষক বন্ধু দেয়া হয়েছে। আর কৃষকদের কথা, কৃষক কর্মণের যে টাকা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এখন উনারা ডাইরেক্ট পাঠাবেন। কিন্তু এই কৃষকদের কথা বলার জন্য বা কৃষকদের বাড়িতে ভাত খাওয়ার জন্য উনারা কেন দিল্লির বর্ডারে যাচ্ছেন না? দিল্লির বর্ডার এখানে দেখছি যে বিজেপির এক নেতা আসছেন কৃষকদের বাড়িতে ভাত খেতে, তাহলে ভাত খাওয়ার জন্য কি দিল্লির বর্ডারটা কাছে না কলকাতা বা পশ্চিমবঙ্গ কাছে? কৃষকদের কথা বলার জন্য কেন হরিদ্বারে, কেন আপনার ইয়েতে যাচ্ছেন না, আপনার হরিয়ানায় যাচ্ছেন না? হরিয়ানায় তো আপনাদের সরকার, সেখানে কৃষকরা কেন আপনাদের সঙ্গে নেই? কেন পাঞ্জাবে যাচ্ছেন না? সেখানে যদি সহায়তা করেছে, তারা যদি না করে থাকে আপনারা বলবেন, সেখানে কেন যাচ্ছেন না? কেন মহারাষ্ট্রতে যাচ্ছেন না? কেন আপনারা মধ্যপ্রদেশে কিভাবে কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে রূপায়ণে সারা ভারতবর্ষ জুড়ে ভাস্করদা বিষয়টা কৃষকদের কাছে যাওয়া নয়, ভাস্করদা কৃষকদের কাছে যাওয়া নয়, প্রসঙ্গটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প রূপায়ণের, যেই প্রকল্পটা রাজ্যের তথা দেশের সাধারণ মানুষের জন্য। আমার পাশের রাজ্যের কৃষকরা যে প্রকল্পের সুবিধা পাচ্ছে, ঠিক আমার রাজ্যে বলছি যে কৃষি কর্মণে পাবে না কেন রয়েছে জিজ্ঞেস করছি, কৃষি কর্মণে একজন লোকের কাছে কতটা জমি থাকলে পাবে আর কৃষক বন্ধুদের কতটা জমি থাকলে পাবে, এইটা আগে আলোচনা হোক। আপনি কি জানেন যে কৃষক বন্ধু অনেক বেশি সংখ্যক কৃষকদেরকে সহায়তা দিচ্ছে, আর কৃষি কর্মণে পার হেড জমি থাকার পরিমাণ কত? এই তথ্যগুলো না দিয়ে শুধুমাত্র দেওয়া হচ্ছে না, বলা হচ্ছে না। এর উত্তর আমি অবশ্যই ডেফিনেটলি জয়প্রকাশ দার কাছ থেকে নেব। জয়প্রকাশ দা বলুন। তথ্যটা দিন। বলুন। না জেনে অনেক কিছু চিৎকার করলে তো হবে না, কারণ একদম না জেনে কিছু কথা বললেন ভাস্কর বাবু। কৃষক সম্মান নিধিতে একটা জমির ঊর্ধ্বসীমা আছে যে 2 একর জমির কম জমি থাকতে হবে, তাহলে তারা পাবে। এই রকম পশ্চিমবঙ্গে আমাদের হিসেব মতন কম বেশি 72 লক্ষ কৃষক আছে। এবার প্রশ্নটা হচ্ছে, আমরা তো সবাই জানি যে পাঞ্জাবে এক একজনের কাছে 50 একর 100 একর জমি
তারা আন্দোলন করছেন। আর পশ্চিমবঙ্গে প্রান্তিক কৃষক বেশি, ছোট কৃষক বেশি। এই যত 72 লক্ষ যদি কৃষক হয় তাদের সকলেরই জমির পরিমাণ 2 একর মানে 6 বিঘের কম, এটা সবাই জানে। সুতরাং তাদেরকে যদি ভাস্কর বাবুরা বলতে চান, আমাদের আপত্তি নেই যে দেখো ভাই, তোমাদের 14,000 থেকে বঞ্চিত করেছি, কারণ নরেন্দ্র মোদী কেন হরিয়ানায় যাননি, তার সেই কৃষকদের কাছে যাননি, তাই জন্য তোমাদের পেটে লাথি মেরেছি আমরা। এই থিওরি যেটা এখনই বললেন, সেটা যদি বাংলার কৃষককে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তথা ভাস্কর বাবুরা সামনের নির্বাচনের আগে যুক্তি দিয়ে বোঝান, তা আমাদের এই কোনো যুক্তি আপত্তি নয়। নেই। কৃষক বন্ধুর জন্য কত সংখ্যক পেয়েছে আমরা আপনি বলবো গুগলে যে গিয়ে আমরা দেখুন 2 বছরে 14,000 কৃষক টাকা আপনাদের বন্ধুতে দিতে কত লোক চেয়েছিলাম, পেয়েছে আর সরাসরি কৃষি দিতে সম্মানে চেয়েছিলাম, কৃষি- কিন্তু মমতা কৃষি বন্দ্যোপাধ্যায় কর্মণে দিতে কত লোক দেননি। পাবে? তারপরে আপনি যা হওয়ার সংখ্যাটা হবে, এ নিয়ে তো সংখ্যাটা আমাদের বলুন কোনো যে সংশয় নেই। বাংলার একেবারে আমি আসবো, আশুতোষ হাত তুলে আছে। আমি এই প্রসঙ্গ জিজ্ঞাসা করবো যেটা বিমলদা বলছিলেন আশুতোষ, যে কংগ্রেসের সরকার রয়েছে এমন অনেক রাজ্যে, সেই সরকার কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা বিরোধিতা রয়েছে, জাতীয় স্তরে রয়েছে, তা সত্ত্বেও সরকারি প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে কিন্তু কখনো বিরোধিতা উঠে আসেনি। ঠিক যার আছে, কারণে শুনেছি, কংগ্রেস পরিচালিত সরকার রাজ্যগুলোতেও কিন্তু এই কৃষি নিধি সম্মান প্রকল্প কিন্তু চালু হয়েছে। শুধুমাত্র বাংলার কৃষকরা তার থেকে ডিপ্রাইভ। কিভাবে দেখছেন? দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে ভাস্কর দা বা জয়প্রকাশ দা যে কথাগুলো বলছেন, আমার মনে হয় যে রাজ্য সরকার কেন্দ্র সরকারের মিলেই কিন্তু একটা স্টেট গ্রো করে। আপনার কি মনে হয় যে এই বাংলার সঙ্গে, এই বাংলায় যে সরকার, সেই সরকার কেন্দ্রের সঙ্গে মিলে কখনো কোথাও কাজ করেছে? আপনাদের সঙ্গেও শরিক ছিল। আমি বলছি, শুনুন, বিষয় যেটা হচ্ছে যে আমি প্রথমেই বলেছিলাম অনেকদিন আগে আপনার চ্যানেলে যে বাংলা কিন্তু একটা কনস্টিটিউশনাল লকডাউনের ভেতর দিয়ে পাস করছে বিগত 1.5-2 বছর ধরে। এবং সেই সুবাদে যদি আপনি খেয়াল করেন, এই যে নিজেদের ভেতরে মারামারি করছে বিজেপি তৃণমূল, নিজের ভেতরে মারামারি করছে, এতে কি হচ্ছে, সাধারণ কৃষক থেকে, শ্রমিক থেকে, শিক্ষক থেকে সবাই বঞ্চিত হচ্ছে বাংলায়। এবং এতে কিন্তু বাংলার মানুষের কোনো উন্নতি হচ্ছে বলে আমরা অন্তত বুঝতে পারছি না। তার প্রধান একটা কারণ আছে, আপনি নিশ্চয়ই জেনে থাকবেন যে এই বিজেপি সরকারের আমলে 155 জন কৃষক যেরকম তার প্রাণ হারিয়েছে, সেরকম ঠিক এই রাজ্য সরকার পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে, যে বারবার আপনারা ভুলে যান বিষয়টা, যেটা অধীর রঞ্জন চৌধুরীর প্রদেশ কংগ্রেসের সভাপতি চিঠি দিয়ে 1-1.5 লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরানোর ব্যবস্থা করেছিলেন রাজ্যে। বারে বারে উনি বলেছিলেন যে যে এলাকায় 25,000-এর বেশি কৃষক রয়েছে সেখানে শেষ করতে, একটা লাইন দিন শেষ করতে, নাহলে পুরোটা শেষ হবে না। শুধু কৃষক ছেড়ে দিন, পরিযায়ী শ্রমিক যেখানে 25,000-এর বেশি রয়েছে সেখানে ডেটা দিক। ডেটা যদি না দিত, এই সরকার দেয়নি ডেটা। ওই যে 50,000 কোটি টাকার যে প্যাকেজ ছিল, সেই প্যাকেজ থেকেও পরিযায়ী শ্রমিকরা বঞ্চিত হলে, যে কেন্দ্র এবং রাজ্যের একটা যে লড়ালড়ি, তু মে আরে কৃষক আলটিমেট সাফার করছে রাজ্যের সাধারণ মানুষ, কৃষক আলটিমেট সাফার করছে, আলটিমেট সাফার করছে এই বাংলার কৃষকরা, আলটিমেট সাফার করছে এই বাংলার কৃষক সম্প্রদায়ের মানুষ, সাধারণ মানুষ, যার কারণে এ বাংলার যে বিকাশ হওয়া উচিত ছিল সে বিকাশ হয়নি। আজ প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে যদি আগামী বিধানসভা নির্বাচনে এই রাজ্যে বিজেপির সরকার আসে, তাহলে এ বাংলার কৃষকরা এই কৃষি সম্মান নিধি প্রকল্পের আওতায় শুধু আসবেন তা নয়, যে ব্যাকলগ রয়েছে অর্থাৎ যে টাকা তারা পাননি সেই টাকাও তারা পাবেন। আমরা আসবো আলোচনায়, একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকবেন। किसानों को पीएम किसान सम्मान निधि का लाभ मिल सकता है। इसमें से 25 लाख से ज्यादा किसानों ने टीएमसी सरकार के पास इस सुविधा का लाभ लेने के लिए अप्लाई किया हुआ। और यहां कैसी सरकार है, किसानों से कैसी उनकी दुश्मनी है। 25 लाख में से इतने सालों में सिर्फ 6,000 किसानों का नाम वो तय कर पाए। 25 लाख में से 6,000, सोचिए, सिर्फ 6,000 किसान। लेकिन आप ये जानकर और हैरान हो जाएंगे कि केंद्र सरकार अब भी इन 6,000 किसानों को, उनको भी सीधे पैसे ट्रांसफर नहीं कर पा रही है। हम चाहते हैं तो भी नहीं कर पा रहे हैं। इसकी वजह भी यहां की सरकार है। अभी तक
इन किसानों के खाते में पैसे ट्रांसफर करने के लिए राज्य एजेंसी का बैंक डिटेल केंद्र सरकार को दिया ही नहीं है। সরাসরি আমি ভাস্করদার কাছে আসবো। প্রথমত তো এই প্রকল্পের বিরোধিতা, দ্বিতীয়ত ঢোক গিলে সেই প্রকল্পকে রাজ্যের কৃষকদের দেওয়ার ক্ষেত্রে ইচ্ছে প্রকাশ করা একদম। এবং তারপর যেটা আজকে প্রধানমন্ত্রী অভিযোগ করছেন যে 25 লক্ষ কৃষক আবেদন করেছেন, যার মধ্যে থেকে 6000-এর একটা তালিকা রাজ্য সরকার পাঠিয়েছে কেন্দ্রের কাছে যে এদেরকে টাকা দেওয়া হোক, কিন্তু তাদেরকেও দেওয়া যাচ্ছে না ডিউ টু সেই 6000 কৃষকদের ব্যাংক ডিটেল কেন্দ্রের কাছে পৌঁছচ্ছে না, সুতরাং কেন্দ্র টাকা পাঠাতে পারছে না। কিভাবে দেখছেন ভাস্কর বাবু তাহলে মানে এই বাংলার সাধারণ গরিব কৃষকগুলোকে কেন এই বঞ্চনার মুখে ঠেলে দিচ্ছেন? আপনার এই না এই বলছি এটাই, আপনার এই বহুল প্রচারিত চ্যানেলের মাধ্যমে আমি একটা সত্য কথা তুলে ধরতে চাই। দেখুন কারা কারা এই পিএম কিষাণ স্কিমের টাকা পাবেন না, পরিষ্কার বলা আছে, আপনারা নেটে যাবেন। ইনস্টিটিউশনাল ল্যান্ড হোল্ডার্স, 2, যদি কেউ সরকারি চাকরি করেন, আধা সরকারি চাকরি করেন তারা, কেউ যদি ইনকাম ট্যাক্স পেমেন্ট করেন, কেউ যদি প্রফেশনাল কোনো কোয়ালিফিকেশন থাকে এবং কেউ যদি পেনশন হোল্ডার হন 10,000 টাকার বেশি। পশ্চিমবঙ্গে জমিটা বুঝতে হবে, পশ্চিমবঙ্গে জমি যেহেতু ছোট ছোট হোল্ডিং এবং সম্পূর্ণভাবে কৃষির উপর নির্ভরশীল বিমল দা আপনার কাছে আসবো যে আজকে প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলছেন যে মানে যে জায়গাটি দাঁড়িয়ে বাংলার কৃষকরা ডিপ্রাইভ হচ্ছেন বারবার করে তিনি বলছেন, ভাস্করদা যে যুক্তি দিচ্ছেন সেখানে নানাবিধ তথ্য দিচ্ছেন, অথচ 6000 তালিকা তো রাজ্য সরকার পাঠিয়েছে, তাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডিটেলস না পাঠানোর জন্য তারা টাকা পাচ্ছে না, কিভাবে দেখছেন? না, ভাস্করের কি ধান জমি সম্পর্কে সামান্য প্রাথমিক ধারণাটুকু আছে কি? আমার মনে হচ্ছে নেই। আমার আছে, আমি সেই জন্য বলছি, আমার সেই সাধারণ অভিজ্ঞতা থেকে বলছি। সেটা হচ্ছে পিএম কিষাণ সম্মান নিধি সবাই পাবে না, ঠিকই বলেছে, কিন্তু অবশ্যই আছে, বলে দিচ্ছি পিএম কিষাণ সম্মান নিধি সবাই পাবে না যেরকম, ঠিক সেরকম এ রাজ্যের অন্তত 70 থেকে 75 লক্ষ কৃষক পাবে। জমির পরিমাণ 2 হেক্টরের কম হতে হবে। 1 হেক্টর কত? 2.471 একর, মোটামুটি 2.4 একরের, বলে দিই আমি শেষ করি, 2 হেক্টরের নিচে জমি হতে হবে। এবং এটা ঠিকই সরকারি চাকরি করা যাবে না, সরকারি চাকরি যে করবে তাকে কেন এটা দেওয়া হবে? তো কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পটা কি অযৌক্তিক? খালি আমি একটা কথা বলি, এসব কথা শুনে লোকে হাসাহাসি করে তো ভাস্কর, এবারে কথা বললে একটু লজিক দিয়ে বলতে হয় না? দলকে সমর্থন করাই যায়, কিন্তু একটু লজিক না দিলে লোকে হাসাহাসি করে। কেউ ভাবতেই পারে আমি যা বলছি ঠিক বলছি, কিন্তু নিজেকে হাস্য করার কতটা করবে এগুলো নিয়ে? আমি এটা বলি একটা জমির 4 জন মালিক থাকলে একটা জমি কি হলো তাতে? না, আপনাকে বলছি কি সব লজিক দিচ্ছে এগুলো? শুনুন, একটা জমির মালিক 4 জন, এই 4 জনের একজন হয়তো কোন পিএসইউতেও কাজ করে, সেই জমির মালিক কিন্তু এখানে ক্ষুদ্র, এখানে হোল্ডিং, আরে লজিক নয়, ক্ষুদ্র। এবং আপনাকে বলছি পিএম কিষানে যারা পাবে না তাদের মধ্যে সম্পূর্ণ কৃষির উপর নির্ভর করতে হবে তাকে। পশ্চিমবঙ্গে সম্পূর্ণ কৃষির উপর নির্ভরশীল কৃষকের ছেলে প্রশ্নটা কে পাবে না পাবে সেটা পরের প্রশ্ন। আরে লিস্ট দেখুন রাজ্য সরকার পাঠিয়েছে, ওই কিষাণ নিধি প্রকল্পের আওতায় যারা টাকা পাবেন তেমন 6000 তালিকা পাঠিয়েছে, অথচ তাদের ব্যাংক ডিটেইল পাঠানো হচ্ছে না। সবাই পাবে, কেন ব্যাংক ডিটেইল পাঠাচ্ছেন না? হোল্ডিং এর লোক পাবে। বাউন্স করে গেছে সঞ্চালক জয়প্রকাশ দা বলুন। ব্যাংক ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে, যারা এলিজিবল হলে ব্যাংক ডিটেইলস পাঠিয়ে দেওয়া হবে, মাসে 500 টাকা করে, বছরে 6000 টাকা পাবে। জয়প্রকাশ দা বলুন। না, আমি একটু আনইন্টারাপ্টেড 2 মিনিট বলবো। ভাস্করকে একটু শুনতে বলো, এই ভাস্করকে একটু চুপ করতে বলো, একটুখানি চুপ করে, হ্যাঁ একটুখানি আনইন্টারাপ্টেড 2 মিনিট বলবো।
একজন তৃণমূল নেতা অন্য একটি টিভি স্টেশনে আমার সঙ্গে দেখা হয়েছিল, নামকরা নেতা, তাকে আমি বলেছিলাম, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওই টাকাটা আমাদেরকে পাঠিয়ে দেওয়া হোক, আমরা কৃষকদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবো, কোট আনকোট, আপনারাও জানেন। আমি জিজ্ঞেস করছিলাম, তোমরা যখন বলছো আমাদের আপত্তি নেই টাকাটা নিতে, শুধু ডাইরেক্ট যাতে না পাঠানো হয়, আমাদের দেওয়া হয় যেন, এটা কেন? ডাইরেক্ট যদি পেয়ে যায় সরাসরি তাহলে অসুবিধে কি? সেখানে সেই তৃণমূলের নেতা বলেছিলেন, জয়প্রকাশ দা, আমরা ওই কলের জলের নলের সিস্টেম বিশ্বাস করি, যে ওপরে যদি ট্যাঙ্ক থাকে আর নিচে ট্যাপ খুললে জল পড়ে, তাহলে কিন্তু ওই নলটা ভেজে, জল আসার সময় নল ভেজে। সুতরাং আমরা হচ্ছি সেই নল। যদি নবান্নয় টাকা আসে, নিচে কৃষকদের কাছে ওই টাকা যেতে গেলে ওই ওপর থেকে যেতে যেতে নল ভিজতে ভিজতে যাবে, আমাদের হাতেও কিছু থাকবে, একদম পরিষ্কার কথা। দিয়ে বললেন সোজাসুজি গেলে নল ভিজবে কি করে, আমরা যাব কোথায়? আমি তখন বললাম, জল কি পড়বে শেষে তোমরা যদি টাকা পাও, মানে কৃষকের কাছে কি পৌঁছবে? তিনি বলেছিলেন পৌঁছতে পারে, 1 ফোঁটা 2 ফোঁটা নাও যেতে পারে, কিন্তু নলটা ভিজবে। এটা হচ্ছে তৃণমূলের কথা। আর দেখুন, আর একটা কথা বলি, কি ছেদ যুক্তি। আজকের 70-72 লক্ষ যে কৃষক এখানে আছে, তাদের সকলকে ভাস্কর বাবু লাগিয়ে বলুন যে তোমাদের এখানে কেউ না কেউ সরকারি কাজ করো, তাই নিতে দিইনি, তোমাদের এখানকার ওই গন্ডগোল, তাই নিতে দিইনি। আরে লিস্ট পাঠাতে বলেছে, লিস্ট পাঠান না, দেখুন না কেন্দ্রীয় সরকার দেয় কিনা। আমরা দেখুন 72 লক্ষ কৃষক মানে 2.5 কোটি। আরে আবার আমি বলেনি, তারপর বলো না ভাস্কর, তোমার সময় বলে না। আরে তো প্রায় 3-3.5 কোটি ভোটার, তার মধ্যে ফ্যামিলি মেম্বার সব মিলিয়ে যারা আছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, এদের কাছে গিয়ে আমরা বলবো যে আমরা টাকা দিতে চেয়েছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় নিতে দেননি। এই ব্যাপারে আমরা এটাও লক্ষ্য করব যে কংগ্রেস সিপিএম কি পদক্ষেপ নেয়, কংগ্রেস সিপিএম কোন পক্ষ সাপোর্ট করে, কৃষকদের স্বার্থ না ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ। কারণ কংগ্রেস সিপিএম দিশেহারা, দিশাহীন। এখানটাই আমি আপনাকে থামাচ্ছি, তার কারণ কংগ্রেসের প্রতিনিধি আমাদের মঞ্চে আছেন, এর উত্তর এখানেই দেবেন। আশুতোষ, খুব ছোট্ট করে উত্তর চাইবো, আমাকে বিরতি নিতে হবে। যে এই কৃষকদের যে টাকা কেন্দ্র প্রকল্প থেকে পাওয়া উচিত আমাদের রাজ্যের, তা তারা পাচ্ছেন না। আপনারা কি মনে করেন এই রাজ্যের কৃষকদের ও কেন্দ্রীয় প্রকল্পের টাকা পাওয়া উচিত? আচ্ছা, কেন্দ্র কি দয়া করছে না রাজ্য সরকার দয়া করছে? আমি তো কিছুতেই বুঝতে পারছি না। সাধারণ মানুষের ট্যাক্সের টাকা রেভিনিউ কালেকশন করে কেন্দ্রীয় সরকার ডিস্ট্রিবিউট করছে, রাজ্য সরকার ডিস্ট্রিবিউট করছে। যে কোনো প্রক্রিয়ায় সাধারণ মানুষের উপকার করতে হবে, সেটা সরকারের কাজ, এটা সরকার দয়া করে না। আমি তো বারবার করে বলছি, যেরকম পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে, কৃষকদের ক্ষেত্রে, টিচারদের ক্ষেত্রে, সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র আর রাজ্য তুতু মেমে করতে গিয়ে বাংলা সাধারণ মানুষ সমস্ত জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, যেটা কেউই সমর্থন করবে না। এবং আমি তো বারবার করে বলছি, তৃণমূলের পাল্টা হচ্ছে বিজেপি। দুটো কথা যদি 10 সেকেন্ড নিয়ে নিন। এই যে প্রধানমন্ত্রী এত বড় বড় কথা বললেন, কোনো এমএসএমইর কথা বলেছেন, কোনো ইন্ডাস্ট্রি তৈরি, আমি আপনার সময় বলিনি দাদা, আমি বললে আপনি বলতেই পারবেন, আপনি থামুন একটু। এমএসএমইর কথা বলেছে প্রধানমন্ত্রী, বলে এই যে ইন্টারনেটের কথা বলছে, কত বড় মিথ্যা কথা বলছে। কলকাতা স্মার্ট সিটি, আপনি বলুন তো কলকাতাকে স্মার্ট সিটি করতে পেরেছে? কেন করতে পারেনি? রাজ্য সরকার কি পদক্ষেপ নিয়েছে, কেন্দ্রীয় সরকার কি পদক্ষেপ নিয়েছে বলুন না। এখানে তো তাদের নেতারা বসে আছে। ইন্টারনেটের কথা বলছেন, উনি ইন্টারনেটের সুবিধার কথা বলছেন। কেন এটা? আপনি হাসুন, আপনি আর তৃণমূল একসাথে হাসবেন, 21-এর পরে আপনাদের পাওয়া যাবে হাসতে একসাথে দল বেঁধে। আর এই আনএমপ্লয়মেন্টের যে কথা বলছেন, আজকে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেই বক্তব্যের কোথাও একটা বৈপরীত্য তৈরি হচ্ছে। 45 বছরে সবচেয়ে বড় বেকারত্ব। আজকে সারদা নারদাকে নিয়ে আপনারা কি করছেন? প্যাট্রোনাইজেশন করছেন। চিট ফান্ডের আপনারা প্যাট্রোনাইজ করছেন, চিট ফান্ডকে প্যাট্রোনাইজ করছেন। জয়প্রকাশ দা, চিট ফান্ডকে আপনারা নিয়ে এসেছেন, এই চোরদের নেতাদের আপনারা অ্যাবজর্ব করেছেন। আপনাকে 4টে সিকিউরিটি দেওয়া উচিত, চোরেদের সিকিউরিটি দেয় আপনার দলে। কি বলছেন? একেবারে আমরা আসবো আলোচনায়, কিন্তু আশুতোষ যে অভিযোগ তুলছে, বা আশুতোষ এর আগে বললেন যে তৃণমূল কংগ্রেসের জামাই নাকি বিজেপি, কিন্তু আজ প্রধানমন্ত্রী ম্যাক্স ফিক্সিং এর গল্প বলেছেন। যেই ম্যাক্স ফিক্সিং এর কথা বলতে গিয়ে তিনি পরিষ্কার বলেছেন যে দিল্লিতে রফা হচ্ছে, রণকৌশল নির্ধারিত হচ্ছে বাম, কংগ্রেস এবং
তৃণমূলের মধ্যেও। ফলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, অদৃশ্য এই তৃণমূল কংগ্রেসের বন্ধুদের থেকেও সাবধান থাকতে বলেছেন রাজ্যের তথা বাংলার সাধারণ মানুষকে। শোনাবো, তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। বিধানসভা নির্বাচনে একসঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বাম কংগ্রেস। তারা স্পষ্ট ভাষায় জানিয়েছেন লড়াই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। অন্যদিকে বাম কংগ্রেসের থেকেও বিজেপিকে বেশি গুরুত্ব দিচ্ছে তৃণমূল। প্রথম কারণ, যদি গত লোকসভা ভোটের ফলাফল হয়, তাহলে দ্বিতীয় কারণ অবশ্যই বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্দরে ভাঙন। তবে খুঁটিয়ে দেখতে গেলে পরিষ্কার হবে তিনটি রাজনৈতিক দলের কাছে মূল প্রতিপক্ষ বিজেপি। এই সমীকরণকে সামনে এনে হলদিয়ার সভা থেকে তৃণমূল ছাড়াও বাম কংগ্রেস জোটকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্যে বিজেপিকে রুখতে ম্যাচ ফিক্সিং হচ্ছে বলে এদিন অভিযোগ তোলেন তিনি। आप लोगों ने कई बार सुना होगा खेल के अंदर मैच फिक्सिंग होता है, लेकिन अब लेफ्ट, कांग्रेस और तृणमूल मिलकर राजनीति में पर्दे के पीछे मैच फिक्सिंग कर रहे हैं। दिल्ली में लेफ्ट, कांग्रेस और तृणमूल ये तीनों एक साथ बंद कमरों में मिलते हैं, बैठते हैं, एक साथ मिलकर रणनीति बनाते हैं। প্রধানমন্ত্রীর এমন অভিযোগের পাল্টা দিয়েছে বাম কংগ্রেস জোট। This is not a wording of a Prime Minister of India, that I can say. मुझे को मालूम होता है ये प्रधानमंत्री का बयान होना नहीं चाहिए। भ्रष्टाचार के যারা নাকি সমর্থন করছে তারাই তো ভ্রষ্টাচারের শিকার যারা হয়েছে, ভ্রষ্টাচার যারা করেছে তাদেরকে দলে নিয়ে যেয়ে সঙ্গে সঙ্গে নতুনভাবে পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে। বাম শক্তি পশ্চিমবাংলায় যেভাবে এগোচ্ছে তাতে প্রধানমন্ত্রী পর্যন্ত কেঁপে গেছেন। তিনি বুঝে গেছেন যে বিজেপি জিতবে না, সেই কারণে এখন তাকে অভিযোগ করতে হচ্ছে বামেদের বিরুদ্ধে। আরে বামেরা তো নেই। প্রধানমন্ত্রীর এই উক্তিতে এই যে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন, কংগ্রেস এবং সিপিএমকে যে অ্যাটাক করেছেন, এটা আমরা আনন্দিত যে আমরা যে বিকল্প হয়ে দাঁড়িয়েছি, মানুষের আর্থিক সমস্যা নিয়ে মানুষের কাছে যাচ্ছি, মানুষের আর্থিক সমস্যা দূর করার প্রস্তাব রাখছি, দূর করার জন্য আন্দোলন করছি, এটা প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন। অসত্য এবং অবাস্তব কথা বলছেন প্রধানমন্ত্রী, পাল্টা দিয়েছেন তৃণমূল নেতা সৌগত রায়। আমার কাছে প্রমাণ আছে যে গত লোকসভা নির্বাচনে বিজেপি থেকে টাকা নিয়ে সিপিএম অনেক জায়গায় তার ভোট ট্রান্সফার করেছিল বিজেপিকে। সিপিএম আর বিজেপি করে। বিজেপি বরাবরই পিসি ভাইপো প্রসঙ্গ তুলে আক্রমণ শানিয়েছে। সরব হচ্ছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। এবার সেই আক্রমণকে শিলমোহর দিলেন নরেন্দ্র মোদী, তুললেন তোলাবাজির অভিযোগ। जो बुआ भतीजावाद से परेशान है वो भी बंगाल की सेवा करने के लिए तड़प रहे हैं। टीएमसी के टोलाबाज, उनका सिंडिकेट अब कुछ दिन के ही मेहमान है। নির্বাচনী লড়াইয়ে কঠিন পরীক্ষার সামনে তৃণমূল ও বিজেপি। তৃতীয়বার ক্ষমতা ধরে রাখতে যখন মরিয়া তৃণমূল, ঠিক তখন নীলবাড়ি দখলের লড়াইয়ে প্রধানমন্ত্রীর নিশানায় পিসি ভাইপো জুটে। সঙ্গে বিজেপিকে রুখতে ম্যাচ ফিক্সিং এর অভিযোগ তুলে কঠিন লড়াইয়ের জন্য প্রস্তুত থাকার বার্তাও দিলেন প্রধানমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। খুব স্বাভাবিকভাবেই এই পর্বে আমি আবারও প্রথমবার জয়প্রকাশদার কাছেই যাব, কারণ ম্যাচ ফিক্সিংয়ের এই গল্প নিয়ে আমি খুব কনফিউজড, বা রাজ্যের সাধারণ মানুষও কনফিউজ। মানে প্রধানমন্ত্রী বলছেন তৃণমূল, বাম এবং কংগ্রেস ম্যাচ ফিক্সিং, কংগ্রেস বলছে, তৃণমূল কংগ্রেস বলছে সিপিএম আর বিজেপি ম্যাচ ফিক্সিং, কংগ্রেস বলছে তৃণমূল আর বিজেপি ম্যাচ ফিক্সিং। জয়প্রকাশদা কি বলবেন? না, আমি প্রথমে তোমার এই প্রশ্নের আগে আমি শুধু একটা তথ্য বলে দেব, সেটা যদি পরবর্তী ক্ষেত্রে আশুতোষ উত্তর দেয় বা তারা সামনের ম্যানিফেস্টোতে কি রাখবে একটু বলে দেয় ভালো হবে। সেটা হচ্ছে ছত্তিশগড়, মহারাষ্ট্র, পন্ডিচেরি, রাজস্থান ইত্যাদি কংগ্রেস শাসিত সমস্ত রাজ্য কিষাণ সম্মান নিধির টাকা নিচ্ছে। তারা লিস্ট পাঠিয়েছে, সরাসরি কৃষকদের কাছে টাকা যাচ্ছে।
এই রাজ্যের জন্য যে কৃষকদের পাওয়া উচিত না উচিত, তারা মমতার রাস্তা থেকে সমর্থন করবে না কিষাণ সম্মান নিধিকে স্বাগত জানাবে, সেইটা আমি জানার অপেক্ষায় রইলাম। তাদের সামনের দিনের ম্যানিফেস্টোতে কি থাকবে, এটা একটা। এবার আমি তোমার কথাতে যাচ্ছি। ওই রাজ্যে কৃষক বন্ধু আছে? হচ্ছে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল কেন একই বৃন্তে তিনটি ফুল, এটা কেন আমি বলে দিই। প্রথম দেখুন, একের পর এক কেন্দ্র বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস হয়েছে কাদের সমর্থনে? কংগ্রেস, বলুন। একের পর এক কেন্দ্র বিরোধী প্রস্তাব বিধানসভায় পাস করেছে কংগ্রেস, সিপিএম এবং তৃণমূল মিলে। আমরা জানি সেটা সব, সেই সময় এরা সব এক জায়গায়। দ্বিতীয়, বিজেপিকে প্রধান শত্রু বলে ঘোষণা করেছেন তৃণমূল, ওদিকে কংগ্রেস এবং সিপিএম। এবার তৃতীয়, তৃণমূল কংগ্রেসকে কাছে ডেকেছে, মান্নান ভাই আসুন, সিপিএমকে কাছে ডেকেছেন যে আসুন আপনারা, সেটা একদম বিধানসভায় দাঁড়িয়ে, এবং সৌগত বাবু পরে বলেছেন বিজেপির বিরুদ্ধে আমাদের একা লড়া সম্ভব নয়, এদের সাহায্য আমাদের দরকার। আমি আসবো আপনার কাছে। এটা প্রথম থেকেই দেখেছেন, আপনি এইটুকু বুঝতে পারছেন না, এবং সিপিএম এর কাছে আপনাদের অত্যাচার, সন্ত্রাস কিংবা এই রাজ্যের দুর্নীতি কোনোটাতেই কোন রকম মামলা করেছি, কংগ্রেসই তো মামলা করেছে। কি বলছেন, না জেনে কথা বলছেন। স্বাভাবিকভাবে আপনাদের শক্তি সম্পর্কে কোথাও গিয়ে কনফিউজ হচ্ছেন, যার কারণে যেটা একটু আগেই জয়প্রকাশ দা বললেন যে এটাও তো ঠিক, আপনারা তো বাম কংগ্রেসকেও সাথে চাইছেন, তাদের সঙ্গেও জোট গড়ার মতন একটা ইঙ্গিত দিচ্ছেন মাঝে মধ্যে। তাহলে ফিক্সিংটা ঠিক কোন জায়গায় হচ্ছে? না, এটা ঠিক। দেখুন, বাম মানে সিপিআই এমএল, বাম মানে শুধু সিপিএম নয়, সিপিআই এমএল সহ আরো অনেক ছোট ছোট বামপন্থী দল, তারা বিজেপিকে প্রধান শত্রু মনে করে তৃণমূলের সঙ্গে তারা থাকার কথা, বৃহত্তর বাম জোট তৈরি করার কথা বলেছেন। দীপঙ্কর ভট্টাচার্য বলেছেন, সে কথা পরে আসছি। জয়প্রকাশ দাদের কৃতজ্ঞ থাকা উচিত যে তাদের ভোটের পার্সেন্টেজটা 40% নিয়ে গেল যে সমস্ত বাম ভোটার এককালীন 2019-এ। সুতরাং তৃণমূলের ভোট বেড়েছে। এই যে ভোটটা পেলে 2011-তে আপনাদের ভোট ব্যাংকে সেই বাক্স, সেই ভোটগুলো কি যায়নি ভাস্কর দা? 2011 সালে সেই বাম ভোট কি আপনাদের ভোট বাক্সে যায়নি? এই ভোটটা যারা বিজেপি পেল, নিশ্চয়ই তাহলে তখন কোনো অপরাধ ছিল না, এবং তখন সেই ভোটগুলো কি ফুল ছিল যে ফুল হয়ে পুষ্পবৃষ্টি পড়েছে আপনাদের মধ্যে? পেট্রোলের দাম যেখানে 90 টাকা, তারা আবার যারা বাম মনস্ক লোক এবং কংগ্রেসের লোক যারা সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছে 2011-তে, যারা ক্ষমতায় এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাদের সমর্থন 2021-এ থাকবে। ওই উপরতলার কিছু জগাই মাদাইয়ের জোট কি হলো না হলো তার জন্য সাধারণ মানুষ সুজন বাবু, আমি ওনাকে কয়েকটা পয়েন্ট বলি শুনুন। স্বপ্ন দেখছেন, আমরা বলছি দেখেন আপনারা ম্যাচ ফিক্সিং করছেন, এটা তো চিট ফান্ডের ফিক্সিং। তার কারণ হচ্ছে সারদা নারদার সিবিআইকে আজ অব্দি দেখা যায়নি। বারে শুনেছি আমরা, বারে আপনার চ্যানেলে কতবার শুনেছি যে এই নাকি সব অ্যারেস্ট হবে, সমস্ত জেলে যাবে, এই জেল যাত্রা শুরু হলো। কোথায় কোথাও কাউকে দেখা যায়নি। দ্বিতীয় কথা, আজকে উনি বলছেন আজকে তৃণমূল বিভিন্ন বিলের ক্ষেত্রে পার্লামেন্টে ওয়াকআউট করছে, কাকে সমর্থন করছে? ইনডাইরেক্টলি বিজেপিকে সমর্থন করছে। তারপরে যে 3 নম্বর, চিফ মিনিস্টারকে বলতে দেখা গেছে ভালো বিজেপি খারাপ বিজেপি। এখন জয়প্রকাশ দা কোন বিজেপি আমি বলতে পারবো না, ভালো না খারাপ, ভালো বাম খারাপ বামও বলেছেন। আমি বলছি উনি তো অনেক কথাই বলেন, তার ভেতরে এটা একটা। এবার হচ্ছে তৃণমূলের আমলে আরএসএস এর শাখা বিজেপির শাখা 4 গুণ বৃদ্ধি পেয়েছিল। এখন তো এই বিজেপির ফরম্যাট দেখছেন, কেন সারদা নারদা চোরদের এখন কিনে অ্যাসেট তৈরি করছে। আর একটা যেটা হচ্ছে বিজেপি বারে যেটা একটা জিনিস ওই যে বলার চেষ্টা করলে কি হবে, বাংলার মানুষ তো দেখতে পাচ্ছে, যারা তোয়ালে মূলে টাকা নিয়েছিল, যারা বিভিন্ন খামে টাকা নিয়েছিল, তারা এখন আপনার দলের বড় নেতা। আপনাকে জয়প্রকাশ দা, আপনি একদম শিক্ষিত মানুষ,
আপনাকে দাদা ভাইয়া বলতে হচ্ছে, তাদেরকে কিরম লাগছে আপনার? বেশ, আমি আপনি আর এটা বুঝেছেন কখনো? আমি বিমল দা আপনার কাছে আসবো ঠিক এই ম্যাচ ফিক্সিং এর জায়গায় দাঁড়িয়ে। আমরা Chit যদি fund এই এর জায়গাটা fixing চলছে। রাজ্যের সাধারণ আম জনতা বোঝার চেষ্টা করে, রাজনৈতিক সমীকরণের আসপেক্টে বিজেপি এই মুহূর্তে এ রাজ্যে উঠে আসা অন্যতম বিরোধী রাজনৈতিক দল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস শাসক দল, খুব স্বাভাবিকভাবে বিজেপির ডিরেক্ট হিট তৃণমূল কংগ্রেসকেই করছে। পাশাপাশি বাম এবং কংগ্রেস মানে সিপিএম এবং কংগ্রেস তারা জোটবদ্ধ হয়ে লড়ছে। তাদের অবস্থান আমি যদি 2019-এর লোকসভা নির্বাচনের আসপেক্টে বিমলদা দেখি, অত্যন্ত ক্ষয়িষ্ণু অবস্থা, ধারের কিনারায় দাঁড়িয়ে রয়েছে। এইখানটায় দাঁড়িয়ে তাদেরকে যদি উঠে আসতে হয়, বিজেপির ভরসা নয়, কারণ বিজেপি তার ভোট বাড়াতে চাইছে, তৃণমূল কংগ্রেস তার অবস্থান ধরে রাখতে চাইছে। ইকুয়েশন কি তাহলে এটাই যে তৃণমূল কংগ্রেসকে তার অবস্থান ধরে রাখতে গেলে বাম এবং কংগ্রেস ভোটকে একটু যদি আমি বৃদ্ধি করে দিতে পারি, তাহলে বিজেপির ভোটটা কমবে। ফলে ম্যাচ ফিক্সিংটা কি এদিকেই হওয়া সম্ভব নাকি অন্যান্য দিকগুলোতে? বলছি, দুটো দল এবং একটি জোট, তাদের ভোট এরকম যে তৃণমূলের ভোট 43.5% আগের ইলেকশনের হিসেবে, বিজেপির ভোট 44%, এই দুটো দলের মিলে ভোট হচ্ছে 12%। এই হচ্ছে মোটামুটি হিসেব। পয়েন্ট সামথিং ছেড়ে দিন, আমি এই একটা মানে সাধারণ হিসেবে কথা বলছি। এইটা বলার আগে আমি জাস্ট একটা কথা বলি। একটা অদ্ভুত ভাবনা চিন্তা নিয়ে আমরা বলি কথা, ভুলও বলি, অথচ বারবার বলে যাই। আমি শ্রীযুক্ত সৌগত রায়ের একটা কথার ভিত্তিতে বলি। আমি ওনাকে ব্যক্তিগতভাবে শ্রদ্ধা করি, খুবই জ্ঞানী মানুষ, কিন্তু উনি বলছেন বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বামেরা বিজেপিকে ভোট ট্রান্সফার করে দিয়েছে। এই ভাবনা একটা ধারণা থেকে উঠে আসে যে ভোটাররা বোধ হয় রাজনৈতিক দলের নেতাদের কেনা গোলাম, নেতারা বলল, টাকা নিল, ভোটাররা হুড়ু হুড়ু করে ভোট দিয়ে দিল। আচ্ছা, যারা রাজনীতির রটা বোঝে তারা বোঝে এটা সম্ভব নয়, কারণ মানুষ কারো কেনা গোলাম নয়। ভোটাররা এই কথাটা আমি বহুদিন ধরে বলে আসছি যে মানুষ একজন যুক্তিশীল প্রাণী, সে ভোট দেয় তার ভাবনা অনুযায়ী, তার মতাদর্শগত জায়গা থেকে দিতে পারে, সে তার দৈনন্দিন জীবনযাত্রার বাস্তব যে অভিজ্ঞতা তার ভিত্তিতে ভোট দেয়। ফলে সেই মানুষ একজন টাকা নিল, তার ফলোয়াররা সবাইকে ভোট দিয়ে দিল, এটা 0.1% হলেও সম্ভব, কিন্তু এত সম্ভব নাকি? ফলে প্রথমত আমি সৌগত রায়ের এই প্রপোজিশনটাকে একদম প্রত্যাখ্যান করছি। দ্বিতীয়, এবারে আসুন যে একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, এটা হবে না কিন্তু ধরে নিন যে নো পার্টি গেটস অ্যাবসলিউট মেজরিটি। এই সিচুয়েশনে কি হতে পারে? ধরা যাক ক্ষমতার কাছাকাছি প্রত্যেকেই যাচ্ছে, কেউ তেমন একটা কিছু মানে তৃণমূল এবং বিজেপি কাছাকাছি গেলেও কিন্তু অ্যাবসলিউট মেজরিটি পেল না। সেক্ষেত্রে এমন হতে পারে, আমি আবার বলে দিচ্ছি, কংগ্রেস কিন্তু বিজেপিকে আটকানোর নামে তৃণমূলকেই সাপোর্ট করবে। তার কারণ হচ্ছে যদি এটা হবে না, কিন্তু আবারই বলি এটা হবে না, মানে এটা হাইপোথেটিক্যাল ডিসাইসিভ মেজরিটি কিন্তু হয়ে যেতে পারে। কারণ ওয়েস্ট বেঙ্গলে 1969 এর পর থেকে আর এরকম ভোট হয়নি। বলেছি যতটুকু পলিটিক্স বুঝি তাতেই আমি বলছি। অর্থাৎ এই জায়গাটাতে আরেকটা ব্যাপার আছে। তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি একটা অদ্ভুত পলিসি নিচ্ছে। যেরকম আব্দুল মান্নান তিনি চিঠি লিখছেন সোনিয়া গান্ধীকে আব্বাস সিদ্দিকের সঙ্গে জোট বাঁধতে হবে। আমি আসবো ঠিক এইখানটাতে আলোচনায় আসবো, আমাকে একটা ছোট্ট বিরতি নিতে হবে, ফিরে আসছি বিরতির পর ঠিক এই জায়গায় আলোচনায়। এবং দুর্নীতি এবারের নির্বাচনে কত বড় ইস্যু হতে পারে, সাধারণ মানুষ সেটাকেই বা কিভাবে দেখছে জানার চেষ্টা করব। একটা ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ঠিক যেখানটায় আমাদের আজকের আলোচনার আসপেক্টটা থামিয়ে আমি বিরতিতে গেছিলাম, আমি সেখানটা থেকেই আসবো। বিমলদার কাছে আমি আবারও যাব যে ম্যাচ ফিক্সিং নিয়ে সমীকরণ তৈরি হচ্ছে, কার সাথে কে গেলে, কে কাকে সাপোর্ট করলে, কে কাকে তলায় তলায় একটু গিয়ার আপ করলে কার কোথায় লাভ, রাজনৈতিক স্বার্থ সিদ্ধি হবে, সেই জায়গাটাকে বোঝার চেষ্টা করছিলাম। বিমলদা যেটা বলছিলেন যে সিদ্দিকী এর মধ্যে আবার ঢুকে পড়েছে। একটা বড় ফ্যাক্টর এখন পশ্চিম বাংলায় যেটা হয়েছে সেটা হচ্ছে যে আব্বাস সিদ্দিকী প্লাস মিম, তারা ঠিক কোন দিকে, তারা কতখানি ভোট কাটবে ইত্যাদি ইত্যাদি। আমি জ্যোতিষী নই, আমি বলতে পারবো না তারা কতটা ভোট। আব্বাস সিদ্দিকী এবার এখন বামেরা টানার চেষ্টা করছে। বলছি সেটা হচ্ছে আব্দুল মান্নান সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন আব্বাস সিদ্দিকের সঙ্গে আমি অ্যালায়েন্স করব। সূর্যকান্ত মিশ্র একেবারে ওপেন স্টেটমেন্ট দিয়েছেন আব্বাস সিদ্দিকী একজন ধর্মনিরপেক্ষ ব্যক্তি, আরএসএস নাকি সাম্প্রদায়িক, আব্বাস সিদ্দিকী ধর্মনিরপেক্ষ ব্যক্তি। ফলে এখান থেকেই একটা ওদের চেষ্টা চলছে যতটা সম্ভব আব্বাস সিদ্দিকী, এবং আব্বাস সিদ্দিকী আবার সঙ্গে মিমকে ঘোষণা করেছে। ফলে সেই টিমের যদি কিছু একটা ভোট এদিকে পাওয়া যায়, আমি জানি না আলটিমেটলি জোট হবে কিনা, কিন্তু এই চেষ্টাটা চলছে। ফলে একটা অদ্ভুত সমীকরণের জায়গায় দাঁড়িয়েছে যে যেটা
তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যিনি ভোট স্ট্র্যাটেজিস্ট তিনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন আমরা তো 30% দিয়ে শুরু করছি, ওরা তো 70%-এ লড়বে, আমরা আগে পেয়ে গেলাম 30%। অর্থাৎ শাসক দলের 30%-এর কথা একদম শাসক দলের ক্যালকুলেশন হচ্ছে এই 30% নাকি পুরোটা পাবে। আবার আমি বলছি এটা ভুল ধারণা, তার কারণ এই 30% কিন্তু সব আসনে 30% নয়, কিছু আসনে কনসেন্ট্রেশন বেশি, কিন্তু কিছু আসনে আবার কনসেন্ট্রেশন নেই। মুর্শিদাবাদে যারা সংখ্যালঘু মানুষ তারা কংগ্রেসের একটা বড় ভোটার, মালদায় সংখ্যালঘু মানুষ কংগ্রেসের একটা বড় ভোটার, উত্তর দিনাজপুরে তারা আবার বামেদের দিকে আছে। ফলে এই সব 30% আমি একা খেয়ে বসে থাকবো, এটা যেরকম একটা হাস্যকর ধারণা, ঠিক সেই রকম এই আব্বাস সিদ্দিকীর সঙ্গে অ্যালায়েন্স যেভাবে করার চেষ্টা করছে কংগ্রেস বা লেফটরা, সেটা তারও একটা ইম্প্যাক্ট কিন্তু বাকি 70%-এর উপরে পড়ে যেতে পারে। এই দেখে আমার কোথাও মনে হচ্ছে যে মানে ভোটের যে ডিসিশনটা ডিসাইসিভ হতে পারে, ওই একটা হাং অ্যাসেম্বলি হবে, তারপর আমি সাপোর্ট করব, তারপর কার্পেট থেকে টেনে দিয়ে উল্টে দিয়ে আমি ক্ষমতা দখল করব, বামেদের যে স্ট্র্যাটেজি, আমার মনে হয় না এটা বাস্তবে খুব সফল হবে। ফলে ফিক্সিং করা সম্ভব হবে না, চেষ্টা করলে হবে। জয়প্রকাশ দা বলুন। না ভাস্কর, আমি তোমাকে একটা অন্য, তুমি খুব সুন্দরভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাচ্ছ, কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এখানে আলোচনা হওয়া দরকার, কারণ সিরিয়াস রাজনৈতিক পর্যবেক্ষণ হচ্ছে। বিমল শঙ্করবাবু মানে একটা অন্য স্তরে নিয়ে গেছেন আলোচনাটা। আমি এখানে একটা প্রশ্ন রাখছি। দেখুন, আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বা আমাদের নেতা নরেন্দ্র মোদী বলেছেন এই তিনটে দল একসঙ্গে ম্যাচ ফিক্সিং করছে। এখানে একটা প্রসঙ্গ আমি তুলে ধরছি, সেটার উপরেও আলোচনা হওয়া দরকার। ইদানিং মনে করুন যে তৃণমূল কংগ্রেস প্রাদেশিকতার ব্যাপারটাকে টেনে এনেছে, এই বহিরাগত তথ্য বলছে যে বিজেপির বহিরাগত আছে, কারণ তারা হচ্ছে স্থানীয় দল। এবার সিপিএমও স্থানীয় দল নয়, কংগ্রেসও স্থানীয় দল নয়। কংগ্রেসের অবজারভার বাইরে থেকে আসেন, সিপিএম এর সেক্রেটারি সীতারাম ইয়েচুরি বাইরের লোক প্রায়ই আসেন, এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। খেয়াল করে দেখবেন এরা কিন্তু এই তত্ত্বে চুপ করে আছে, বলছে না যে সামগ্রিক ভারতে এই তত্ত্ব চলে না, প্রাদেশিকতার তত্ত্ব চলে না। তারা কিন্তু কোনোভাবে বিরোধ করেনি। এটা আরো একটা প্রমাণ যে এরা সাইলেন্টলি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেকগুলো এজেন্ডাকে সাপোর্ট করছে। আমি এখান থেকে আমি যাব, কিন্তু বিমলদা হয়ে একটা লাইন যোগ করতে চাইছি, জয়দার সঙ্গে একটা লাইন অ্যাড করতে চাইছি। সেটা হচ্ছে এটা ঠিকই এ রাজ্যের কংগ্রেস নেতাদের তৃণমূলের বিরুদ্ধে বা তৃণমূল নেতা নেত্রীর বিরুদ্ধে যতটা তারা খড়গহস্ত, কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব আজ অব্দি একটা স্টেটমেন্ট কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বা তার শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে দেননি। এটাও খুবই লক্ষণীয়। আমি একবার সরাসরি একটু আশুতোষের কাছে যাব। আশুতোষ, অনেকগুলো ফ্যাক্টর তৈরি হচ্ছে, তার কারণ তোমাদের এই রাজ্যের যে অবস্থান, অর্থাৎ কংগ্রেসের যে অবস্থান, সেই অবস্থান থেকে দাঁড়িয়ে একটা সময় কংগ্রেসের অন্যতম বিরোধী রাজনৈতিক দল ছিল সিপিএম, বা সিপিএম ভার্সেস কংগ্রেস, কংগ্রেস ভার্সেস সিপিএম। বাংলার রাজনীতি এই বিভাগে বিভক্ত ছিল। যে কোনো কারণেই হোক, অদৃশ্য যে কোনো কারণেই হোক, এই প্রবল দুই শত্রু আজ কাঁধে কাঁধ মিলিয়ে এক নির্বাচনী অবতীর্ণ হতে হচ্ছে। সেটা তো একটা চ্যাপ্টার, তার জন্য কি ক্ষতি হয়েছে কংগ্রেসের না হয়েছে সেটা আমি তর্কে যাচ্ছি না। প্রশ্ন হচ্ছে যে তারপরেও ভোট পার্সেন্টেজে যেখানে বাম কংগ্রেস জোটটা দাঁড়িয়ে রয়েছে, এখনো পর্যন্ত সেই জোট নিয়ে জটলা পাকা চলছে। আজকেও রফাসূত্র বেরিয়ে আসেনি, আশুতোষ ভালো করে জানো। ঠিক তার পাশাপাশি যে অভিযোগগুলো উঠছে যে নিজেদের অবস্থানকে একটু লিফট করার জন্য বিজেপি তোমাদের কোনোভাবেই হেল্প করবে না, যদি হেল্প কেউ করে একমাত্র তৃণমূল কংগ্রেস নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য তারা করতে পারে, এই অ্যাসপেক্টটা রয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা জয়প্রকাশ দা বলছেন যে বহিরাগত তত্ত্বে তোমরা চুপ কেন, তৃণমূল কংগ্রেস যে বারংবার আক্রমণ করছে। পাশাপাশি যেটা বিমলদা অভিযোগ করছেন যে তোমরা এক কথা বলছো, তোমাদের শীর্ষ নেতৃত্ব আরেক অবস্থান গ্রহণ করছে, এই পার্থক্যটা কেন? শীর্ষ নেতৃত্ব অবস্থান গ্রহণ করছে না, এটাও একটা অবস্থান, একটা অবস্থান। এরপরে আরেকটা ছোট্ট জিনিস আমি একটু জুড়ে দিতে চাইবো, প্রশ্ন করছেন বলুন, একটু জুড়ে দিতে চাইবো। এই যে আব্বাস সিদ্দিকী এবং মিম, এদের সঙ্গে জোট করে সিপিএম এর সঙ্গে নিয়ে কংগ্রেস নির্বাচনে লড়বে?
আচ্ছা, আপনাদের প্রশ্ন শেষ হয়েছে সবার, মানে তিনজনে মিলে প্রশ্ন করছেন, এবারে শুনুন এক এক করে। প্রথম কথা হচ্ছে, আমাদের নেতা অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কারভাবে বলে দিয়েছে যে 4 ভাগের ভেতরে 3 ভাগ আলোচনা আমাদের এগিয়ে গেছে বাম কংগ্রেসের, অথবা কংগ্রেস বামের আলোচনা যা চলছে এগিয়ে গেছে। এটা গেল প্রথম কথা। এর ওপরে আপনিও বলতে পারবেন না আমার মনে হয়, স্টেট প্রদেশ সভাপতি যখন স্টেটমেন্ট দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে, সিট ধরে ধরে আলোচনা হচ্ছে। আমাদের তো আর ক্লাব নয় যে বিজেপি তৃণমূলকে কটা সিট দেবে সেগুলো আগে থেকে দিল্লিতে বসে আলোচনা হয়ে যাবে, এরকম আমাদের কোনো প্রকল্প নেই, এটা ওদের থাকতে পারে। 3 নম্বর ব্যাপার হচ্ছে, আপনারা হয়তো জানেন না, বিমল দা এতক্ষণ ধরে বলছিলেন, উনি না জেনেই বলছেন, আমি জানি অবশ্য, ওটা জানারও কথা না, কিন্তু সরাসরি রাজনীতি না করলে বিজেপিটা করেন মন দিয়ে এখন। বিষয় হচ্ছে, আপনি জেনে রাখুন বিমল দা, কিছুদিন আগে বিধানসভা ঘেরাও হয়েছিল, সর্বভারতীয় সভাপতি ছাত্র যেটা আমাদের ফ্রান্ট আছে NSUI, তার সভাপতিকে এখানে জেলে ভরা হয়েছিল। আপনি জেনে রাখুন এগুলো, আপনি জানেন না কি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল না দেওয়া হয়েছিল, আমরা জানি, আপনারা তো পুরো স্টেটমেন্ট পড়েন না। একটা সর্বভারতীয় সভাপতিকে জেলে ঢোকানো হয়েছিল হেস্টিংসে, এটা জেনে রাখুন। আমরা সাধারণ মানুষের জন্য লড়াই করতে গিয়ে আমরা কোনোদিনও এই তৃণমূল আর বিজেপির প্যাকড আপ সেকশনের সাথে আমরা কম্প্রোমাইজে যাব না, আমাদের দরকার নেই এরকম। এবং আমি খুব পরিষ্কারভাবে বলতে চাই, বা মিমের সঙ্গে কম্প্রোমাইজে যাবেন? একটা কথা শুনুন, এবারে একাধিক কংগ্রেস নেতাকর্মীকে খুন করলো, তাদের সঙ্গে কম্প্রোমাইজে যাবেন? এবারে শুনুন একটু দয়া করে, সেই সাইবাড়ি হত্যাকাণ্ডের কথা আমি বলছি, যার মূল অভিযুক্ত এখন তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট। এটা ভাস্কর দার থেকে উত্তর নিয়ে নেবেন। আমি শেষ করছি, এক লাইন আমি শেষ করে দিচ্ছি। এই যে আব্বাস সিদ্দিকীর কথা বলছেন, ধর্ম নিরপেক্ষ অবস্থানকে বজায় রাখতে হবে। মিমের সাথে আমরা, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তাদের সাথে আমরা কোনো মতেই যাবো না, এটা জেনে রেখে দিন পরিষ্কার। বেশ, আমি একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর আসবো আবার এই আলোচনায়। ভাস্কর দা, আপনার কাছ থেকে বিষয়ের উত্তর নেওয়া রয়েছে, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। CN Live, co-sponsored by Maithon Steel. শঙ্করদার কোচিং, শাখা বারাসত, বাঁকুড়া ও বসিরহাট। দিশারি হেলথ পয়েন্টের পরিচালনায় মহেশতলায় সুপার স্পেশালিটি হাসপাতাল, চিকিৎসার সমস্ত আধুনিক পরিষেবা অত্যন্ত কম খরচে। কস্তুরী দাস মেমোরিয়াল সুপার স্পেশালিটি হাসপাতাল। লেট হয়ে গেছে, এই হাঁটু। রাইট, সো মা 5 মিনিটস। প্রদীপ, ব্যাংকে ছেড়ে দে না। 10 মিনিট বাবা। যন্ত্রণা থাকবে তো লাইফ নির্ভরশীল থাকবে। নিয়ে আসুন নতুন ভলিনি জয়েন্ট এক্সপার্ট। এটা গাঁটের যন্ত্রণা থেকে উপশম দেয় পাক্কা 12 ঘন্টা পর্যন্ত। নতুন ভলিনি জয়েন্ট এক্সপার্ট। মহাসপ্তাহে মহাধামাকা 8 থেকে 14 ফেব্রুয়ারি টান টান পর্ব নিয়ে জলসার নতুন চমক। খেলাঘর ভালোবাসার মহাসপ্তাহ সন্ধ্যে 6টায়। দেশের মাটি মহাসপ্তাহ সন্ধ্যে 6:30টায়। কি হবে নোয়াকিয়ানের বিয়ের পর? ভাগ্যলক্ষ্মী 13 ও 14 তারিখ রাত 9টায়। ভালোবাসার উৎসবে হিংসার ধাওয়া। গঙ্গারাম মহাসোমবার রাত 9:30টায়। গঙ্গা ও টায়রার ফুলসজ্জা। মহাপীঠ তারাপীঠ মহাসোমবার রাত 10টায়। মিথ্যে খুনের দায় বামা। তিতলি মহাসোমবার রাত 10:30টায়। তিতলির প্রাণ সংশয় শুধুমাত্র স্টার জলসায়। ঘোষবাবু, আপনার এই দুধের ব্যবসায় এত সাফল্যের রহস্য কি? আপনিও যদি আমার মতো গরুর দুধের ব্যবসায় সফল হতে চান, তাহলে আজই আপনার গরুকে খাওয়ান মিল্ক অন ফিড, পশ্চিমবঙ্গের সর্বাধিক বিক্রিত ফিড মিল্ক অন ফিড। কেশ কিং আয়ুর্বেদিক তেল লাগিয়ে আমার শুধু চুল পড়াই বন্ধ হয়নি, নতুন চুল গজানো শুরু হয়ে গেছে। কেশ কিং আয়ুর্বেদিক তেল, হেয়ার ফলের এক্সপার্ট। Sunbird Almira, a quality product of Indian Safe. আল্ট্রাটেক সিমেন্ট, এর আল্ট্রাটেক বাইন্ডিং পার্টিকেলস ইট থেকে লোহার রড পর্যন্ত জোড়া লাগিয়ে বাড়ি বানায় অতুলনীয় মজবুত। ভিত গড়লাম, দেওয়াল তুললাম, ঢালাই করলাম ছাদ, আমার বাড়ির স্বপ্ন পূরণ হলো আজ। বড় বড় উদ্দেশ্যগুলোতে প্রাণ সঞ্চার করে আল্ট্রাটেক, ইন্ডিয়াজ নাম্বার 1 সিমেন্ট। আপনার টুথপেস্টে কি নুন আছে? টুথপেস্টে নুন? হ্যাঁ, কোলগেট অ্যাক্টিভ সল্টে আছে নুনের মাইক্রোক্রিস্টালস। এই ফর্মুলা আটকে থাকা জীবাণু হালকা ঘষে পরিষ্কার করে, ফলে দাঁতের সমস্যার কোনো চান্সই নেই। কোলগেট অ্যাক্টিভ সল্ট। CN Live, co-sponsored by Maithon Steel. শঙ্করদার কোচিং, শাখা বারাসত, বাঁকুড়া ও বসিরহাট। মানুষ যখন ঘরবন্দি, চিকিৎসা নিয়ে প্রতিনিয়ত যখন উঠছে অভিযোগ, ঠিক তখন বিপদের তোয়াক্কা না করে প্রতিনিয়ত মানুষের সামনে সঠিক তথ্য তুলে ধরেছিল সেল। সামনে উঠে এসেছিল কঠিন এক প্রশ্ন, চারিদিকে আতঙ্কের পরিবেশের মধ্যে লকডাউনে জীবিকা হারিয়ে মানুষ খাবে কি? সকলের কথা মাথায় রেখে দেশবাসীর জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করে কেন্দ্র, কিন্তু বন্টনের সময় দেখা গিয়েছে কেন্দ্রের বরাদ্দ করার রেশন মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে না। শাসক দলের বিরুদ্ধে ওঠে দুর্নীতির অভিযোগ। সেই দুর্নীতির খবর প্রথম থেকে আপনাদের সামনে
তুলে ধরেছিলাম আমরা। সঠিক ছবি তুলে ধরতে গিয়ে পড়তে হয়েছে রাজরোষে। আমফান ঝড় যখন তাণ্ডব লীলা চালাচ্ছে, সকালে আলো ফুটতেই চারদিকে যখন ধ্বংসের ছবি, ঠিক সেই দিন সিএনএন সম্প্রচার বন্ধ করে দেয়। আমরাই ছিলাম সঠিক। করোনাকালে রেশন বন্টনের দুর্নীতি প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রীর আক্রমণের সেই বিষয়টি স্পষ্ট। রবিবার হলদিয়ায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রের বরাদ্দ করা রেশন সঠিকভাবে পৌঁছায়নি মানুষের কাছে। केंद्र सरकार ने तुरंत पश्चिम बंगाल के लाखों परिवारों के लिए मुफ्त राशन की व्यवस्था की, ताकि बंगाल में मेरे कोई भी गरीब परिवार में रात को चूल्हा न जले, ऐसा दिन जाना नहीं चाहिए। लेकिन केंद्र सरकार के भेजे राशन को भी यहां की सरकार सही तरीके से गरीबों तक पहुंचाने में असफल रही। আমফানের ঝড়ের পর কেন্দ্রের টাকা বন্টন নিয়ে উঠেছে বিস্তর দুর্নীতির অভিযোগ। সেই খবর আপনাদের সামনে তুলে ধরেছিল সিএন। এদিন হলদিয়া সভা থেকে সেই আমফানের টাকা বন্টন নিয়েও রাজ্যকে বিঁধলেন প্রধানমন্ত্রী। इतना बड़ा साइक्लोन आया, चक्रवात आया, इतना कुछ तबाह हो गया, लोगों की मदद के लिए केंद्र सरकार ने जो पैसे भेजे उसका इन लोगों ने क्या किया, ये पश्चिम बंगाल के लोग भली भांति जानते हैं। हालात ये थे कि कोर्ट तक को इस पर सख्त टिप्पणी करनी पड़ी। করোনাকালে রেশন দুর্নীতি, আমফান দুর্নীতিতে শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। আমফান দুর্নীতি গড়িয়েছে আদালত পর্যন্ত। এতদিন রাজ্য স্তরের নেতারা সরব হলেও এবার সরাসরি আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী। ক্যামেরায় শুভময় খোকনের সঙ্গে সত্যজিৎ মুখোপাধ্যায়, শান্তন ভট্টাচার্য ও সঞ্জীব দুবে, ক্যালকাটা টেলিভিশন নেটওয়ার্ক। খুব পরিষ্কারভাবে আমি একেবারে সরাসরি ভাস্করদার কাছে আসতে চাইবো যে আর কত। প্রথমত, বাংলার গরিব গুরব কৃষকদের কেন্দ্রীয় প্রকল্প থেকে আপনারা দূরে সরিয়ে রাখছেন, সেই সুবিধা তাদেরকে নিতে দিচ্ছেন না। ঠিক তার পাশাপাশি করোনা কালে আমফানের সময় যে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য কেন্দ্রের কাছ থেকে ক্ষতিপূরণ এলো, সেই ক্ষতিপূরণের টাকাও বেহাত হয়ে গেল। ওই জয়প্রকাশ দা যে নলের উদাহরণ দিচ্ছেন, নল সব চুষে নিল, কল দিয়ে ফোঁটা ফোঁটা জলও পেলেন না আসল ক্ষতিগ্রস্তরা। কান ধরে উঠবস থেকে শুরু করে মুচলেখা দিতেও দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। এর পরেও মানুষের পাশে দুয়ারে আপনারা যাওয়ার সাহস করছেন। দুয়ারে সরকারের সাফল্য বিজেপি নামক দলটির মাথা ঘুরিয়ে দিয়েছে। দেখুন, আমফানের ত্রাণ বিনিতে অনেক নয় কিছু গোলমাল হয়েছিল, এ কথা তো মেনে নিয়েছেন। এই কাটমানি কথাটা তো মমতা ব্যানার্জি বলেছেন, যদি কেউ কাটমানি নিয়ে থাকো ফেরত দাও। কোনো বিরোধী দলের কথা ছিল না এটা। মমতা বন্দ্যোপাধ্যায় সাহস আছে সামনে বলেছেন। আজকে পুরো সিস্টেমটাকে যেভাবে এই যে অডিট হয়, কেন্দ্রীয় সরকারের টাকাটা ট্রেল থাকে, কোথায় গেল, কার কাছে পৌঁছলো, সেটা ট্রেলিং সিস্টেম থাকে। কিছু এদিক ওদিক হতে পারে, সেটা সারা ভারতবর্ষেও হয়, কিন্তু বিরোধিতার জন্যই এইভাবে বলতে হবে, এর কোনো মানে নেই। আর এই যে কৃষকদের কথাটা তো বারবার বলা হয়েছে, আপনার এখানে জমির হোল্ডিং থেকে আরম্ভ করে সেটা বিবিধভাবে বলা হয়েছে, কিন্তু যে কথাটা নিয়ে আগে আলোচনা হচ্ছিল, আমফানের টাকা আত্মস্থ করলেন কেন, মানে করলো কেন দলীয় নেতা কর্মীরা? তার জন্য তো কারো শাস্তি হতে দেখেনি আমরা ভাস্করদা, কারো একজনেরও শাস্তি হতে দেখেনি আমরা। না, আমি একটা জিনিস খালি বলছি ভাস্করকে, একটা কথা বলি, তারপর আবার বলবে। সত্যি একটা কথা বলি, এটা হচ্ছে একটা লাইন। টাকা নিয়ে তুমি আজকে ধরো বাড়ি ফিরছো, কেউ তোমাকে মেরে তোমার কাছ থেকে টাকা কেড়ে নিল, মাথা ফাটিয়ে দিল, তারপর তোমার এসে বাড়িতে টাকা দিয়ে গেল, তোমার মাথার রক্তটা মুছিয়ে দিয়ে গেল, তার কোনো শাস্তি হবে না, তাই তো? মানে এই হচ্ছে আইন আমাদের রাজ্যে, এটাই আইন তো। মানে টাকা ফেরত দিলে তার আর কোনো সাজা হবে না। এই যদি দেশের আইন হয়, সেই দেশকে ঈশ্বর রক্ষা করবে। এই যদি দেশের আইন হয়, সেই দেশকে ঈশ্বর রক্ষা করবে। এটাও আমাদেরকে বলতে হবে ভাস্করদা, এটাও আপনি জানেন খুব ভালো করে
যে এই সত্য খবর আমরা একমাত্র আমরা তুলে ধরেছিলাম বলে আমাদের চ্যানেলকে বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই সময়কার ছবি আমরা তুলে ধরছি, আমাদের চ্যানেলকে পর্যন্ত সত্য ছবি তুলে ধরার জন্য, সত্য খবর তোলাবাজির জন্য কজন অ্যারেস্ট হয়েছে আমি শুধু এইটুকু জানতে চাই। তোলাবাজি, কাটমানি, এর জন্য কটা লোক অ্যারেস্টেড হয়েছে? সংবাদ মাধ্যম এগুলো তুলে ধরবেন, এটাই স্বাভাবিক, এবং তাকে বন্ধ করে দেওয়া হবে। কিন্তু আমি বলছি ভিডিওর মাধ্যমে যেখানে আমি আসছি যদি বেনিফিশিয়ারি আইডেন্টিফাই করার ক্ষেত্রে যদি কিছু গোলমাল হয়ে থাকে সেগুলো ফেরত নিয়ে সঠিক লোকের কাছে একেবারে ভাস্করদা আপনি স্বীকার করছেন বা আপনি বলছেন জননেত্রী কাটমানি শব্দটি তুলেছেন, বিরোধীরা তোলেনি। আশুতোষ আমার সরাসরি প্রশ্ন, একটা রাজনৈতিক দলের, একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে আসছে তার দলের প্রতি কে কাটমানি নিয়েছে ভাই ফেরত দাও, কখন স্বীকার করতে হয়? এটা কি সাহস নাকি নিরুপায় হয়ে তাকে স্বীকার করতে হচ্ছে? কি বলবেন? দেখো, এই কাটমানি শব্দর প্রয়োগের আগে যে শব্দটা ছিল সেটা 75-25, তারপরে কাটমানি এসছে, ভালো করে খেয়াল করে দেখো। দ্বিতীয় কথা হচ্ছে যে আমফানের কথা আপনারা এখানে তুলছেন, আমফানের চাল চুরি থেকে শুরু করে সব দেখেছি আমরা, বস্তা চুরি থেকে ত্রিপল চুরি করে চলে গেছে, সেগুলো কোথায় গায়েব হয়ে গেছে। ভিডিওর কথা কি করে বলছে ভগবান জানে, সব ভিডিওগুলো কি করছে। আপনারা তৃণমূলে ঝান্ডা দিয়ে দিন একটা করে ভিডিওকে। আর একটা হচ্ছে যে এই কাটমানি করে চেঁচাচ্ছে, এই কাটমানিতে তো যেরকম তৃণমূল দোষী, ওদিকে জয়প্রকাশ দাস বিজেপিও তো অতটাই দোষী। আরে অতটা তো বিজেপিও দোষী। আর শুনুন না শুনে কথা বলছেন, তখন থেকে তথ্যবিহীন কথা বলে যাচ্ছে, না বলতে বল বিষয় শুনুন। ভিডিওগুলোকে তৃণমূলে ঝান্ডা দিয়ে দিন, আর যত সব চেঞ্জ হচ্ছে ডিএমএসপি সব বিজেপির ঝান্ডা ধরিয়ে দিন। তার কারণ হচ্ছে এ তো কেন্দ্র ভার্সেস রাজ্য লড়াই হবে এখানে, এ তো কনস্টিটিউশন বলে কিছু থাকবে না পশ্চিমবঙ্গে আপনাদের জ্বালাতনে। বিষয় শুনুন, এই বিজেপির যারা সেন্ট্রাল ভিজিলেন্সে রয়েছে তারা এক বিশেষ সময় তথ্য দিচ্ছে। আমাকে একটু বলতে দিন না একটা সেকেন্ড, আপনি শোনেন না, সমস্যা এটাই। আজ আপনি বলুন, তাহলে আপনি বলুন তৃণমূলের কাহিনী বলুন। তৃণমূলের কাহিনী রোজ মানুষ দেখছে, পদে পদে ভুগছে, সেটাও দেখছে। বিজেপিও তার সাথে দায়ী। এসব দোসর ভাই আপনারা, চোরে মাসতুতো ভাই। যেটা হচ্ছে যে এই বিজেপির সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন থেকে বারে এই এফসিআইয়ের ওপরে কিন্তু রিপোর্ট দিয়েছিল। কোনো অ্যাকশন হয়েছে এফসিআইয়ের ওপরে? অ্যাকশন হয়নি। এখানে যিনি রেশন ব্যবস্থার সাথে জড়িত পিডিএস এর চরম দুর্নীতি হয়েছে, এবং পিডিএস এর ডিস্ট্রিবিউটারদের আগে ধরা উচিত। ওখানে অনেক ডিস্ট্রিবিউটার আছে যেখান থেকে মাল বেরিয়ে যায়, মিড ডে মিলের নাম করে মাল বেরিয়ে যায়, মিড ডে মিলের চাল বিক্রি হয়, সমস্ত কিছু। সেখানে দাঁড়িয়ে আছে কারা? সাধারণ মানুষ রেশন থেকে বঞ্চিত হচ্ছে। আজ প্রধানমন্ত্রী তার বক্তব্য পেশ করতে গিয়ে আরো যে বক্তব্য বলেছেন যে বাংলার মানুষ ফুটবল প্রেমী, এবং ফুটবলে একটি শব্দ আছে ফাউল। এ রাজ্যের সরকার একটা নয় একাধিক জায়গায় ফাউল করেছে, মিস গভর্নেন্সে ফাউল করেছে, বিরোধীদের ওপর হামলার ক্ষেত্রে ফাউল করেছে, গরিবদের পয়সা লুটের ক্ষেত্রে ফাউল করেছে। ফলে এবারে এই সরকারকে বাংলার মানুষ রাম কার্ড দেখাবে। আসবো, কিন্তু তার আগে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায় কি বলেছেন একবার শুনব। মাননীয় প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক সভা করেছেন, যদিও তিনি সেখানে গেছেন তার নির্দিষ্ট কর্মসূচি একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছেন। আমরা আগাম প্রস্তুতি নিয়েছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী তার রাজনৈতিক সভায় যে বক্তব্য রাখবেন সেখানে রাজ্যের পরিস্থিতি সম্পর্কে বা তৃণমূল কংগ্রেস সম্পর্কে বা সারা দেশের পরিস্থিতি সম্পর্কে যে বক্তব্য রাখবেন সেই সম্পর্কে আমরাও আমাদের কথা বলবো, তার বিভিন্ন অভিযোগের উত্তরে বা তার বক্তব্যের প্রসঙ্গে। রাজনৈতিক বক্তব্য রাখা হলো 45 মিনিট ধরে, এবং তার পুরোটাই হচ্ছে দেশের সমস্যার সম্পর্কে কিছুই বলা হলো না। দেশে যে একটা কতগুলো বার্নিং ইস্যু রয়েছে সেগুলো সম্পর্কে কিছু বলা হলো না, সবটাই খরচ করা হলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের কার্যাবলী সম্পর্কে। তো মাননীয় প্রধানমন্ত্রী আজকে যাই বলে থাকুন না কেন, আমরা যদিও প্রস্তুত আছি সব কিছু বলার জন্য, দুর্ভাগ্যবশত আজকে উত্তরাখণ্ডের যোশী মঠের কাছে হিমবাহ বিপর্যয়ের জন্য বহু মানুষ এখনো নিখোঁজ হয়ে রয়েছে।
আমরা হতাশ, বাংলার মানুষ হতাশ। যেমন একটা বিপর্যয়ের দিনে রাজনীতি করাটা যেখানে সমীচীন বলে আমরা মনে করছি না। আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আজকের এই বিপর্যয়ের দিনে আমরা কোনো কথা বলবো না। বিপর্যয়ের দিনেও যদিও তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূলের সাংবাদিক সম্মেলনটাও হয়েছে। আসছি আলোচনায়, সময় বলছে একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির পর রামকাট সঙ্গে থাকবে। সিএম লাইভ co-sponsored by মাইথন স্টিল, শঙ্করদার কোচিং শাখা বারাসাত, বাঁকুড়া ও বসিরহাট। সিগারেটের জন্য মন আনচান্ত করবে, ওকে কন্ট্রোল করো নিকোটেক্সের সাথে। WHO কে মানো, সিগারেট ছাড়ো, করোনা ভাইরাস থেকে বাঁচো। আমাদের বিশ্বাস আপনার ওপর। নিকোটেক্স। MT15, available in 11 new color combinations. Customize your Warrior now. Visit yamahamotorindia.com for more details. একদম বাবারই মতো বেঙ্গলি ম্যাট্রিমোনিও আমার সেফটির পুরো খেয়াল রাখে। আমার প্রোফাইল আর ফটোজের ভিজিবিলিটির পুরো কন্ট্রোল আমাকে দিয়ে। বেঙ্গলি ম্যাট্রিমোনি। পরশমণি নিয়ে এলো ভ্যালেন্টাইন্স অফার। সোনা ও হীরের গহনার মজুরিতে 20%, 50% ছাড়, গ্রহরত্নে 10% ছাড়। অফার 5 থেকে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। পরশমণি জুয়েলার্স, বাগুইয়াটি। এটা কেন? নতুন সুজুকি অ্যাক্সেস 125। শোনা যায় এটা কম খায়। এখন ইনিও জানেন BS6 প্রযুক্তি সহ সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়। রোজ রোজ বদহজম, পেট ভারী আর গ্যাস, আর লোকে বলে অয়েলি ছিল। বেশি খেয়ে ফেলেছেন, প্রবলেম আপনার মধ্যে আছে, আপনার দুর্বল হজম শক্তি। এই জন্য খাওয়ার পরে 35টি আয়ুর্বেদিক উপাদানে সমৃদ্ধ ঝন্ডু পঞ্চারিস্ট ডাইজেস্টিভ টনিক। এটা পেটকে করে ভেতর থেকে স্ট্রং 30 দিনেই। ঝন্ডু পঞ্চারিস্ট। ছাত্র ও শিক্ষকের একমাত্র বন্ধু, পারুলের ছাত্র বন্ধু, পারুল প্রকাশনী। বাবা স্টপ, হ্যাঁ করো। জার্মসকে না করো। নতুন কোলগেট উইথ শক্তি মাউথ প্রোটেক্ট স্প্রে। সিএম লাইভ co-sponsored by মাইথন স্টিল, শঙ্করদার কোচিং শাখা বারাসাত, বাঁকুড়া ও বসিরহাট। बंगाल फुटबॉल से प्यार करने वाला राज्य है और इसलिए मैं फुटबॉल की भाषा में कहना चाहता हूं, टीएमसी ने एक के बाद एक कई फाउल कर लिए हैं। मिस गवर्नेंस का फाउल, विरोधियों पर हमले और हिंसा का फाउल, बंगाल के लोगों का पैसा लूटने का फाउल और आस्था पर हो रहे हमलों का फाउल बंगाल के लोग सब देख रहे हैं। इसलिए अब बहुत ही जल्द बंगाल तृणमूल को राम कार्ड दिखाने जा रहा है। अब समय और स्थितियां बदल रही है। बुआ भतीजावाद को पश्चिम बंगाल से हटाने का मन आप लोग बना चुके हैं। সময় খুব কম, সরাসরি ভাস্করদার কাছে। রাম কার্ডের মোকাবেলা করতে পারবেন নাকি রাম কার্ড দেখে মাঠের বাইরে যেতে হবে, কি বলবেন? হ্যাঁ, ফুটবলের কথা বলেছেন, আমার অত্যন্ত প্রিয় খেলা। বাংলা জিতছে, আজকেও ইস্ট বেঙ্গল জিতেছে জামশেদপুরের এগেইনস্টে ISL এ, গতকাল মোহনবাগান জিতেছে উড়িষ্যার বিরুদ্ধে। ফুটবলের কথা যখন, তখন বাংলায় জিতবে, ইস্ট বেঙ্গল জিতবে, মোহনবাগান জিতবে। আর মাঠের বাইরে পাঠাতে হবে না, এই খেলার পিচ যেখানেই খেলা হোক জিতবে কিন্তু বাংলা। শেষ কথা বলবে বাংলা, খেলা হবে। আবার সেই বহিরাগত তথ্যকে উত্থাপন করছেন। আমি আশুতোষকে জিজ্ঞাসা করব, যে তথ্যের উপর দাঁড়িয়ে মাঠে থাকার কথা বলছেন ভাস্কর বাবুরা, আপনি কি সেই জায়গায় একমত? দেখুন, ব্যাপার হচ্ছে বিজেপি আর তৃণমূল অনেক দিন ধরে চোর পুলিশ খেলছে। এবারে জনগণ ধাপ্পা দেবে, ধাপ্পা দিয়ে দুজনকেই মাঠের বাইরে করে দেবে। আর একটা জিনিস হচ্ছে, এই যে বলছেন না বারবার করে ভগবানকে নিয়ে রাজনীতি কি করে করতে হয়, আমি আপনার কাছ থেকে রিঅ্যাকশন নেব এই ক্ষেত্রে যে রাম কার্ড কতটা কার্যকর হবে এবারের নির্বাচনে।
না, রাম কার্ড মানে রেড কার্ড দেখবে। রাম নাম শুনলেই তো দিদি লাফাচ্ছেন, আর ভাইপো নাম শুনলেই ভাইপো লাফাচ্ছেন। তো তাদের সময় হয়ে এসছে, এই তাদের সঙ্গে দুপাশে লালু আর ভুলু আছে, তারাও লাফাচ্ছে। এই তিনটে দল একসঙ্গে এক জায়গায় হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াই। আর আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আমি আপনাকে দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। একটা বিষয় একটু অ্যাডিশন করতে হবে এই জায়গাটার মধ্যে, তার কারণ রাজ্যের পরিস্থিতিটা রাজনৈতিক কি সেটাও একটু রাজ্যের মানুষকে জানা উচিত। সেই জায়গায় দাঁড়িয়ে যখন প্রধানমন্ত্রী এই বক্তব্য দিচ্ছেন, ঠিক তখন প্রধানমন্ত্রীর এই সভায় যাওয়ার আগে কেশপুরে বিজেপি কর্মীদের ওপর হামলা, বাস ভাঙচুর এবং গতকাল রাত্রেও এই ধরনের ঘটনা ঘটেছে। বেশ কিছু আহত কর্মীকে কলকাতার হাসপাতালেও ভর্তি করা হয়েছে। এই যে একটা বাতাবরণের মধ্যে দিয়ে আগামী নির্বাচন সংগঠিত হতে চলেছে, মানুষ যদি রেফারি হয়, কার্ড তার হাতে, ইয়েলো কার্ড, রেড কার্ড বা রাম কার্ড সবই, কিভাবে দেখছেন? না, এটা তো নতুন কোনো খবর আপনি দিলেন না। আমরা বোধহয় পশ্চিমবাংলায় এটা নিয়ে হ্যাবিচুয়েটেড হয়ে গেছি যে বিরোধিতা করলে তাকে মার খেতে হবে, তাকে মিটিং করতে দেওয়া হবে না, সে কোনো মিটিং করতে গেলে তাকে পেটানো হবে। এগুলো যারা করে তারা বোঝে না যে মানুষের কাছে এই বার্তাটা খারাপ যায়। আপনি একটা সভায় যদি কোনো দল সম্পর্কে, তার কোনো নেতা সম্পর্কে খারাপ কথা বলেন, অশালীন শব্দ প্রয়োগ করেন, আপনি বুঝে যাবেন কয়েক লক্ষ মানুষ কিন্তু সঙ্গে সঙ্গে আপনার বিরুদ্ধে চলে গেল। এখন এই যারা করছে তারা খুব ডেসপারেট হয়ে করছে, এর ফল ভালো হবে না এইটুকু বলতে পারি। এই মুহূর্তে যে ছবি, সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায় আজকে রেলি ছিল ডোম জুড়ে, সেখানে তাকে কালো পতাকা দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পরিষ্কারভাবে। না, বুঝতে পারছি তো যে প্রত্যেকের অধিকার রয়েছে মানুষের কাছে যাওয়ার। একটা দল গেলে অন্য দল যেতে পারে, কিন্তু একজন গেলে তাকে কালো পতাকা দেখবো, তাকে গালিগালাজ করবো, ঝাঁটা জুতো দেখাবো, তাকে মারবো, মেরে হসপিটাল পাঠিয়ে দেবো। এইটা যারা করে তারা ভুলে যায়, তারা ভাবে এভাবেই তারা জিতবে। এভাবে জেতা যায় না। তাহলে সিপিএম ক্ষমতা থেকে যেত না, সিপিএম বরাবরই থেকে যেত, সিপিএমকেও যেতে হয়েছে। এইটাই ইতিহাসের শিক্ষা নিতে হবে, যারা নেবে না তারা ঠকবে। শুভঙ্কর, আমি একটু সময় পেয়েছি, সেক্ষেত্রে জিজ্ঞাসা করবো, যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতন মানুষকে তিনি দলবদল করেছেন, এরকম দলবদল আপনাদের থেকেও তৃণমূল কংগ্রেসের কাছে বহু মানুষ, আপনারা তো কালো পতাকা দেখাননি, আজকে এইভাবে কালো পতাকা কেন? দেখো, ব্যাপার হচ্ছে খুব পরিষ্কারভাবে একটা কথা বলি যে এই বিজেপি তৃণমূল আমলে আমরা দেখছি বিজেপি যেরকম ত্রিপুরায় অপশাসন চালাচ্ছে, আমাদের প্রদেশ সভাপতিকে মেরেছে বিজেপির ছেলেরা কিছুদিন আগে, যেরকম রাজ্যেও ক্ষেত্রে আমাদের পঞ্চায়েত নির্বাচনে বিধায়িকাকে ফেলে মারা হয়েছে। রাজনীতিটাকে যদি প্যাট্রোনেজ দেন, ক্রিমিনালাইজেশন করার জন্য প্যাট্রোনেজ দেয় সরকার, যদি ডাইরেক্ট প্যাট্রোনেজ দেয়, ক্রিমিনালাইজেশন অফ পলিটিক্স, কোন ভদ্রলোকের লোকজনের রাজনীতিটা করবে বলে হাতে তুলে দেওয়া হচ্ছে রাজনীতিটা। অল্প সময় পেয়েছি ভাস্কর, আমি যাবো। রাজীব বন্দ্যোপাধ্যায় তো আপনাদের কোনো ফ্যাক্টরি না, বট গাছের একটা দুটো পাতা ঝরে গেলে আপনাদের কি আসে যায়? তাহলে সেই রাজীব বন্দ্যোপাধ্যায় যখন মিছিল করছে তখন আপনাকে কালো পতাকা দেখাতে হচ্ছে কেন? এতদিন ধরে এতদিন ধরে যেসব মানুষকে তৃণমূল কংগ্রেসের যেসব মানুষরা তাকে মানে আগলে রেখেছিল, চোখের মণির মতো রক্ষা করেছিল, তাদের প্রতি যে বিশ্বাসঘাতকতা করছেন, সেই বিশ্বাসঘাতককে আজকে কালো পতাকা দেখিয়েছে। বিশ্বাসঘাতক মির্জাফরকে কালো পতাকা দেখিয়েছে রাজীব বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? আমার অনুষ্ঠান শেষ করতে হবে। জয়প্রকাশ দা কি বলবেন ভাস্কর দার মন্তব্যের প্রেক্ষিতে? না না, ভাস্কর অনেক কিছু জানে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় 25 বছর কংগ্রেস থেকে সাংসদ হয়ে, মন্ত্রী হয়ে সেই কংগ্রেস ত্যাগ করে গিয়েছিলেন অন্য দলে। তার জন্য কিন্তু ও কংগ্রেস তাকে কালো পতাকা দেখায়নি। গণতন্ত্রের এটা নিয়ম, এটা মানতে হবে। এটা দিশাহীন এবং দেউলিয়া রাজনীতির পরিচয় যে আমরা হেরে যাব, আমরা আর হালে পানি পাচ্ছি না, তার জন্য এটা করছে। একেবারে খুব স্বাভাবিকভাবে আজকের অনুষ্ঠানে আমাকে রেস্ট আনতে হবে, সময় শেষ। জয়প্রকাশ দা, ভাস্কর দা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আশুতোষ এবং বিমল দা, আপনাদের দুজনকেও অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য। খুব স্বাভাবিকভাবেই আজ প্রধানমন্ত্রী বাংলা এলেন, রীতিমতো যে সভা তিনি করলেন তাতে করে ভোটের ঢাকের কাঠি তিনি বাজিয়ে দিয়ে গেলেন, বলা যেতে পারে প্রচার রীতিমতো শুরু হয়ে গেল সেই অর্থে। এবং যে যে ইস্যু তিনি উত্থাপন করে দিয়ে গেলেন তাতে ভোটার তথা রেফারি যদি আম জনতা হন এ বাংলায়, তাহলে তাদের কাছে গ্রিন কার্ডের পাশাপাশি
রেড কার্ড তথা রাম কার্ডও রয়েছে। কোন কার্ড তারা ইস্যু করেন কার জন্য সেটা অবশ্য সময় বলবে। আজকের সময় শেষ, তাই সিএন লাইভ শেষ করছি। আপনারা দেখতে থাকুন সিএন।